ওয়েলকাম তোমাদের সবাইকে। এই ক্লাসে আমরা WBCS মেন্স 2023 ইন্ডিয়ান ইকোনমির 100টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে ইন্ডিয়ান পলিটি নিয়ে আলোচনা করেছি, তোমরা যারা দেখোনি দেখতে পারো। এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং রেকর্ডেড দ্য হাইয়েস্ট গ্রোথ রেট ইন দ্য 10th প্ল্যান। 10th 5-year প্ল্যানে সব থেকে হাইয়েস্ট গ্রোথ আমরা কোথায় দেখতে পাই? কি কি আছে? এগ্রিকালচার আছে, সার্ভিস আছে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আর আছে মাইনিং। এগ্রিকালচার কি? প্রাইমারি সেক্টর। সার্ভিস, সার্ভিস সেক্টর। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, সেকেন্ডারি সেক্টর। আর মাইনিং কি? প্রাইমারি সেক্টর। এখন 10th 5-year প্ল্যান, এই 10th 5-year প্ল্যান কখন হয়েছিল? 2002 থেকে 2007 পর্যন্ত। কার সময়? অ্যাট দ্য টাইম অফ প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ী। আর এই 10th 5-year প্ল্যানের যে টার্গেট গ্রোথ রেট সেটি রাখা হয়েছিল 8%, বাট অ্যাকচুয়ালি এটি অ্যাচিভ করেছিল কত? 7.6%। আর এই 10th 5-year প্ল্যান আমরা হাইয়েস্ট গ্রোথ রেট এটি দেখতে পাই সার্ভিস সেক্টরে। ক্লিয়ার? ইজি। নেক্সট, দ্য ফার্স্ট অর্গানাইজড স্টক এক্সচেঞ্জ ইন ইন্ডিয়া ওয়াজ স্টার্টেড ইন। দেখো, ফার্স্ট যেটি স্টক এক্সচেঞ্জ, আর সেটি অবশ্যই অর্গানাইজড স্টক এক্সচেঞ্জ। আগেও হয়তো আনঅর্গানাইজড আমরা দেখেছি, কিন্তু অর্গানাইজড ফার্স্ট স্টক এক্সচেঞ্জ ইন ইন্ডিয়া সেটি কি? সেটি হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ, যাকে আমরা BSE বলি। ক্লিয়ার? সেটি এস্টাবলিশড হয়েছিল কখন? 1875 এর বম্বেতে, অর্থাৎ বর্তমানের মুম্বাইতে। নেক্সট আছে, রিজার্ভ ব্যাংকস মনিটারি পলিসি ফেলস ইন কন্ট্রোলিং ইনফ্লেশন হোয়েন ইনফ্লেশন ইজ কজড বাই। দেখো, এখানে যেটি বলা হয়েছে যে রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি, অবশ্যই রিজার্ভ ব্যাংক মনিটারি পলিসি এটি কন্ট্রোল বাই কে? মনিটারি পলিসি, রিজার্ভ ব্যাংক। আর মনিটারি পলিসির মাধ্যমে রিজার্ভ ব্যাংক ইনফ্লেশনকে, অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধিকে কন্ট্রোল করে। ক্লিয়ার? এখন এখানে যে অপশনগুলো আছে তাদের মধ্যে কোনটি যদি হয় তাহলে ইনফ্লেশনকে মনিটারি পলিসির মাধ্যমে রিজার্ভ ব্যাংক কন্ট্রোল করতে পারবে না। প্রথমটি কি আছে? ডেফিসিট ফাইন্যান্সিং। এখন ডেফিসিট ফাইন্যান্সিং মানে কি? দেখো, ডেফিসিট ফাইন্যান্সিং মানে হচ্ছে ফিসকাল পলিসির মধ্যে চলে আসছে। আর ফিসকাল পলিসি আমরা জানি সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায় চলে আসে। এখন এই ডেফিসিট ফাইন্যান্সিং, ডেফিসিট মানে কি? ডেফিসিট মানে হচ্ছে এক্সপেন্ডিচার বেশি হয়ে গিয়েছে, খরচ বেশি হয়ে গেছে। ওকে, এক্সপেন্ডিচার বেশি হয়ে গেছে, কিন্তু ইনকাম, সে ইনকাম কম। তাহলে এক্সপেন্ডিচার যদি বেশি হয়, ইনকাম যদি কম থাকে, অর্থাৎ যে ইনকামিং ট্যাক্স, ইনকামিং রেভিনিউ সেগুলো যদি কম থাকে আর এক্সপেন্ডিচার যদি বেশি হয়, তাহলে এখানে কি ডেফিসিট হবে? ডেফিসিট মানে ঘাটতি। এই যে ঘাটতি, এটি হচ্ছে ডেফিসিট। আর এই ডেফিসিটকে ফাইন্যান্স করবে কে? গভর্নমেন্ট। এখন এইটি ভালো না খারাপ সেটি ডিফারেন্ট টপিক। এখন ডেফিসিটকে যখন ফাইন্যান্স করবে, এটিকে যখন এটিকে যখন পূরণ করার চেষ্টা করবে, তখন মানি প্রিন্ট করবে, লোন নেবে গভর্নমেন্ট। ওকে, বড় করবে, ধার নেবে। এটি কি? এটি হচ্ছে ডেফিসিট ফাইন্যান্সিং। আর এটি পুরোপুরি ফিসকাল পলিসির মধ্যে চলে আসছে। আর এরকম সিচুয়েশনে RBI কোনো কিছু করতে পারবে না। তাহলে প্রথমটি যদি হয়, তাহলে এই ইনফ্লেশনে RBI এর কোনো রকম হাত নেই, তার মানে এটি হবে। তার সঙ্গে কি আছে? শর্টেজ অফ গুডস। মার্কেটে যদি গুডস, অর্থাৎ দ্রব্যের যদি ঘাটতি থাকে, তো স্বাভাবিক এখানে RBI এর সেরকম কোনো হাত নেই, করা সম্ভব নয়। এটি অবশ্য মার্কেট কন্ট্রোলের একটি ব্যাপার, এটি পসিবল না। তাহলে RBI এখানেও কিছু করতে পারবে না, অর্থাৎ তার মনিটারি পলিসির মাধ্যমে ইনফ্লেশনকে কন্ট্রোল করতে পারবে না। আর কি আছে? ফাইন্যান্সিং অফ বিজনেস বাই নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজ। নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজ মানে কি? NBFC। আজকাল হাজার রকমের NBFC তোমরা দেখতে পাও, চারিদিকে লোন এবং লোন দেওয়ার ছড়াছড়ি চলছে। তো সেই NBFC এর মাধ্যমে যখন বিজনেস, তারা যখন ফাইন্যান্সড হয়, অর্থাৎ NBFCর কাছ থেকে যখন বিজনেস ফাইন্যান্স পেয়ে যাচ্ছে, ব্যাংকের মাধ্যমে আর নিতে হচ্ছে না, তখন স্বাভাবিক RBI এর যে মনিটারি টুলসগুলো রয়েছে, যেমন ক্যাশ রিজার্ভ রেশিও, রিপো রেট, এই সমস্ত কিছু ব্যাংকের উপরে লাগু করতে পারে। NBFCর মতো এগুলো NBFCর উপরে এগুলো সাধারণত লাগু করা সম্ভব হয় না। তো স্বাভাবিকভাবে RBI NBFCর উপর যখন কন্ট্রোল করতে পারছে না ডাইরেক্টলি, যেটা মনিটারি পলিসির মাধ্যমে করে, তো এখানেও এইভাবে ইনফ্লেশনকে কন্ট্রোল করতে পারছে না। তার মানে অল অফ দ্য অ্যাবাভ, প্রত্যেকটি। ক্লিয়ার? নেক্সট, ইন্ডিয়া ইজ সেলফ সাফিসিয়েন্ট ইন অল ইম্পর্টেন্ট ফুড আইটেম অ্যাকসেপ্টিং। দেখো, এখানে যেটি বলা হয়েছে যে ইন্ডিয়া সব কিছুতে সেলফ সাফিসিয়েন্ট, বাট কোনো একটিতে নয়। সেটি কোনটি? দেখো, সুগারে সেলফ সাফিসিয়েন্ট, অর্থাৎ আমাদের দেশে সুগার যতটা তৈরি হয়, আমাদের মোটামুটি সমস্ত কিছু আমাদের চলে যায়। মিল্কে তো আমরা ওয়ার্ল্ডের 1 নম্বর। আর কি আছে? অয়েল সিড আর ভেজিটেবলসেও আমরা
টপেই রয়েছি। আর কি আছে? অয়েল সিডস। এখন দেখো, অয়েল সিডস আমাদের দেশে যতটা অয়েল সিডস তৈরি হয়, যেমন সানফ্লাওয়ার, সূর্যমুখী, সয়াবিনস, এই সমস্ত যে অয়েল, এগুলো আমাদের দেশের যে কনজাম্পশন প্যাটার্ন রয়েছে তার জন্য সাফিসিয়েন্ট নয়। তাহলে ইন্ডিয়া ইজ সেলফ সাফিসিয়েন্ট ইন অল, প্রত্যেকটা, বাট অয়েল সিডে এখনো হতে পারেনি। নেক্সট আছে, অ্যাজ পার দ্য 2021 সেন্সাস হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য লোয়েস্ট পপুলেশন ডেনসিটি। এবার তোমরা ভাববে যে 2021 এ তো সেন্সাস হয়নি, তাহলে 2021 এ সেন্সাস না হলে কিভাবে পপুলেশন ডেনসিটি পাওয়া যায়? এখন অ্যাকচুয়ালি আমাদের দেশে যেটি সেন্সাস হয়েছিল লাস্ট, সেটি হচ্ছে 2011 সালের, বাট হওয়া উচিত ছিল 2021 এ। এটি কার মাধ্যমে হয়? এটি NSO বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন মাধ্যমে হয়। এখন 2021 সালে যেটি হওয়ার কথা ছিল সেটি 2021 এ অবশ্যই হয়নি, সেটি 2025 এ হবে বলে তার সম্ভাবনা রয়েছে। এখন এখানে যেগুলো দেওয়া আছে বা সাধারণত 2011 র উপর ডিপেন্ড করে ভবিষ্যতের এস্টিমেট করা হয়। নানান ধরনের যে ডেটা সেগুলো গ্যাদারিং করা হয় এবং সেগুলো এস্টিমেট করা হয়। সেই হিসেবে যদি বলি, অথবা 2011 সালের যে লাস্ট সেন্সাস সেই অনুযায়ী যদি বলি, তার লোয়েস্ট পপুলেশন ডেনসিটি কোথায় আছে? সেটি হচ্ছে অরুণাচল প্রদেশ। কত? 17% পার কিলোমিটার স্কয়ার, অর্থাৎ প্রত্যেক কিলোমিটারে 17 জন মানুষ। আর যদি আমরা টোটালে বলি যে সবথেকে কম পপুলেশন কোন রাজ্যে, সেটি ছিল বা সেটি এখনো আছে, সেটি কি? সেটি হচ্ছে সিকিম। সেটি হচ্ছে সিকিম, অ্যারাউন্ড 6 লাখ। 6 লাখ। ওকে। এখানে যেটি বলেছে পপুলেশন ডেনসিটি সবথেকে কম, সেটি কি? সেটি হচ্ছে অরুণাচল প্রদেশ। নেক্সট আছে, হোয়াট হ্যাজ বিন ব্রট ইন প্লেস অফ দ্য প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশনে বদলে এখন কোন অর্গানাইজেশন রয়েছে? আমরা জানি যে প্ল্যানিং কমিশন এটি এস্টাবলিশড হয়েছিল 15th of March 1950। ওকে, যার মাধ্যমে 5 বছরের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই সমস্ত কিছু হতো। কিন্তু 2014 সালে যখন এনডিএ গভর্নমেন্ট, বিজেপি সরকার যখন আসে, সেই সময় প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এই প্ল্যানিং কমিশনকে স্ক্র্যাপ ডাউন করে দেয় এবং তার বদলে কি আসে? তার বদলে আসে নীতি আয়োগ। নীতি আয়োগ মানে কি? ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ। এটি হচ্ছে একটি থিঙ্ক ট্যাঙ্ক। এটি নন কনস্টিটিউশনাল, অর্থাৎ কনস্টিটিউশনের কোথাও লেখা নেই। নন স্ট্যাচুইটারি, অর্থাৎ পার্লামেন্টের মাধ্যমে এটিকে পাস করা হয়নি। আর কি? এটি হচ্ছে এক্সিকিউটিভ একটি বডি, অর্থাৎ এক্সিকিউটিভ একটি অর্ডারের মাধ্যমে এটি তৈরি করা হয়েছে। সেম এটি প্ল্যানিং কমিশনের মতো, বাট এর যে স্ফিয়ার, কাজের স্ফিয়ার, সেটি অনেক বেশি আলাদা আর অনেক বেশি মডার্ন। ক্লিয়ার? তাহলে নীতি আয়োগ কত তারিখে এটি অ্যানাউন্সড ফরমেশন হয়েছিল? এটি হয়েছিল 1st জানুয়ারি 2015। ওকে, তাহলে হোয়াট হ্যাজ বিন ব্রট ইন প্লেস অফ দ্য প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশনের বদলে এখন কি আছে? সেটি আছে নীতি আয়োগ। নেক্সট, ইন দ্য ভেরি রিসেন্ট ইয়ার্স হুইচ কান্ট্রি অ্যাকাউন্টস ফর দ্য হাইয়েস্ট ইনওয়ার্ড FDI ফর ইন্ডিয়া। এখানে যে কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমির যে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে কোয়েশ্চেন, সেগুলোকে একটু আলাদাভাবে মার্ক করে রাখা হয়েছে। ওকে, এখানে যেটি বলা হয়েছে যে রিসেন্ট ইয়ার্সে, অর্থাৎ এখন যে রিসেন্ট ডেটা রয়েছে সেই অনুযায়ী ইন্ডিয়ার যে ইনওয়ার্ড FDI, অর্থাৎ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, অর্থাৎ ফরেন যে কোম্পানিজ যারা আমাদের দেশে ইনভেস্ট করতে চাইছে, তাদের মধ্যে সবথেকে বেশি কোন দেশ থেকে আসছে? সেটি কি? সেটি হচ্ছে সিঙ্গাপুর। ক্লিয়ার? সেটি সিঙ্গাপুর। বেশ কিছু বছর ধরে সিঙ্গাপুর থেকে আমাদের সবথেকে বেশি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের দেশে। নেক্সট, দ্য ফাইন্যান্স কমিশন ইজ কনস্টিটিউটেড বাই প্রেসিডেন্ট এভরি। দেখো, ফাইন্যান্স কমিশন আর্টিকেল 280 অনুযায়ী তৈরি হয়। কেন তৈরি হয়? প্রত্যেক 5 বছর পর পর এটি তৈরি হয়। কার দ্বারা? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা তৈরি হয়। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তিনি কনস্টিটিউট করেন। কেন করেন? তার কারণ হচ্ছে এই ফাইন্যান্স কমিশনের কাজ হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের মধ্যে রেভিনিউ শেয়ার, ট্যাক্স শেয়ার কিরকম হবে, পার্সেন্টেজ কিরকম যাবে, এই সমস্ত কিছু দেখার জন্য। ক্লিয়ার? অ্যালোকেশন কিরকম হবে, সেই সমস্ত কিছু। তাহলে এটি কত বছর পর পর এটি ফর্ম হয়? এটি 5 বছর পর পর এটি ফর্ম হয়। ইন রিসেন্ট ইয়ার্স হুইচ সেক্টর ডমিনেটস ইন FDI ইনফ্লোজ ইন ইন্ডিয়া। একটু আগে বললাম যে কোন দেশ থেকে FDI সবথেকে বেশি আছে, সেটি দাঁড়ালো সিঙ্গাপুর। আর এখানে যেটি বলা হয়েছে যে কোন সেক্টর, সেই সেক্টরে আমরা FDI বিদেশ থেকে আমাদের দেশে সবথেকে বেশি আসছে। কি আছে? কম্পিউটার, সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার, কেমিক্যালস, ট্যুরিজম, এগ্রিকালচার। এখন বর্তমান যে রিসেন্ট যে ডেটা, সেই অনুযায়ী যদি দেখি আমরা, তাহলে আমরা দেখব যে কম্পিউটার, সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার এই সেক্টরে সবথেকে বেশি, অর্থাৎ সার্ভিস সেক্টরের মধ্যে একটি পার্ট, অবশ্যই এটি একটি, সেখানে সবথেকে বেশি FDI ইনফ্লোর আমরা ডমিন্যান্স আমরা দেখতে পাই। ক্লিয়ার?
Which of the following has registered a high rate of growth since the 1980s? 1980 পর থেকে সবথেকে বেশি আমরা কিসে হাই রেট অফ গ্রোথ দেখতে পাই? কি আছে? ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রিজ, আর কি আছে? কনজিউমার ডিউরেবল গুডস ইন্ডাস্ট্রি, ইন্টারমিডিয়েট গুড ইন্ডাস্ট্রিজ। আচ্ছা দেখো, এখানে যেটি আছে কনজিউমার ডিউরেবল গুডস ইন্ডাস্ট্রি। কনজিউমার ডিউরেবল গুডস ইন্ডাস্ট্রিজ মানে কি? ডিউরেবল গুড ইন্ডাস্ট্রিজ মানে হচ্ছে কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমরা ইউজ অ্যান্ড থ্রো হিসেবে ইউজ করি। যেমন হয়তো কিছু ইউজ করলাম, সেটা তারপরে নষ্ট হয়ে গেল। এই ধরনের জিনিস না, বাট সেটা ডিউরেবল, দীর্ঘদিন ধরে চলবে। এখন 1980s এর পর সবথেকে বেশি কনজিউমার ডিউরেবল গুডস ইন্ডাস্ট্রি, এটি আমাদের হাইয়েস্ট রেট অফ গ্রোথ দেখতে পাই। যার মধ্যে কি রয়েছে? বিভিন্ন রকমের অটোমোবাইলস রয়েছে, গাড়ি রয়েছে, বাইক রয়েছে, এই সমস্ত কিছু আমরা তৈরি করতে দেখি। ওকে, মেডিকেল ইকুইপমেন্টস, খেলনা, টয়েজ, এই সমস্ত কিছু। নেক্সট আছে when was GST imposed? GST কখন ইম্পোজড করা হয়েছিল? GST কি? GST হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তাহলে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এটি কি? এটি হচ্ছে একটি ইনডাইরেক্ট ট্যাক্স। এখন এই ইনডাইরেক্ট ট্যাক্সের আগে ভ্যাট, এক্সাইজ ডিউটি, সার্ভিস ট্যাক্স এই সমস্ত কিছু আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করা হতো আলাদা আলাদা প্রোডাক্টের ওপরে। এখন এই জিএসটি ইমপ্লিমেন্ট করা হয় 1st জুলাই 2017-এ। 1st জুলাই 2017-এ বাই মোদি গভর্নমেন্ট। ক্লিয়ার? যার মধ্যে এই ভ্যাট অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এক্সাইজ ডিউটি, সার্ভিস ট্যাক্স সবকিছু ইউনিফাইড করা হয়, একত্রিত করা হয়। আচ্ছা, এখানে যে 1st জুলাই 2017, এই 1st জুলাইটি খুব ইম্পর্টেন্ট একটি তারিখ, যেটা নানান পরীক্ষায় তোমরা আসতে দেখেছো যে জিএসটি ইমপ্লিমেন্ট হয় কত তারিখে, সেটি স্পেশালি জানতে চাই। তো সেটি কত? সেটি হচ্ছে 1st জুলাই 2017। ক্লিয়ার? আর এই জিএসটির যে স্ল্যাবগুলো রয়েছে সেগুলো কি রয়েছে? 0%, 5%, 12%, 18%, আর কি 28%। এগুলোও পরীক্ষায় আসতে পারে। হয়তো কোনো একটি এক্সট্রা দিয়ে দিল, তারপর জিজ্ঞেস করলো এর মধ্যে কোনটি নয়, সেটি বার করো। ক্লিয়ার? তাহলে জিএসটি ইম্পোজড কত সালে হয়েছিল? 2017-এ। ইজি। নেক্সট, which of the following countries has agreed trade in the Indian rupee? ইন্ডিয়ান রুপিতে সাধারণত আগে আমরা অন্যান্য দেশের সাথে বাণিজ্য করতে পারতাম না, বাট রিসেন্টলি 2022-তে শ্রীলঙ্কা এগ্রিড হয়েছে ইন্ডিয়ান রুপিতে ব্যবসা বাণিজ্য করার জন্য, আর এটি অবশ্যই আমাদের দেশের জন্য খুব ভালো খবর। নেক্সট, what percentage of India's workforce is engaged in the informal sector? এখন ইনফর্মাল সেক্টর বলতে কি বোঝায়? এখানে বলা হয়েছে যে কত পার্সেন্ট ইনফর্মাল সেক্টরে কাজ করে। দেখো, ইনফর্মাল সেক্টর মানে হচ্ছে যে সমস্ত সেক্টরে যারা কাজ করে তাদের সাধারণত কোনো ল রেগুলেশন বা সোশ্যাল সিকিউরিটি লাইক ইপিএফও বা ইন্স্যুরেন্স এই সমস্ত কিছুর মধ্যে তাদেরকে এন্ট্রি করা হয় না, বা তারা পায় না, মানে সেরকম কোনো প্রোটেকশন তাদের জন্য নেই। সেগুলো হচ্ছে ইনফর্মাল সেক্টর। আর মেইনলি এটি এগ্রিকালচার বা স্মল স্কেল যে ইন্ডাস্ট্রিজগুলো রয়েছে সেগুলো। আমাদের দেশে 93% পপুলেশনই বা ওয়ার্কফোর্স পপুলেশন, যার মধ্যে 93%ই এই ইনফর্মাল সেক্টরে কাজ করে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেইন রোল অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? আমরা জানি যে রিজার্ভ ব্যাঙ্ক হচ্ছে এপেক্স ব্যাঙ্ক, আর এই ব্যাংকের ফার্স্ট কাজ হচ্ছে মনিটারি পলিসিকে কন্ট্রোল করা এবং আমাদের দেশের যে অর্থনীতি আছে সেটিকে ধরে রাখা। এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে কোনটি মেন রোল সেটি আমাদের বার করতে হবে। টু মেনটেন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, এটি তো একদম 100%। তারপর কি? টু প্রমোট এগ্রিকালচারাল গ্রোথ, এটি ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি নানানভাবে করতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বাট আমরা এখন এটিকে নেব না। আর কি আছে? টু প্রমোট ব্যাঙ্কিং হ্যাবিটস অ্যামং দ্য পিপল অফ দ্য কান্ট্রি, এটিও অবশ্যই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কিং হ্যাবিট তৈরি করার জন্য নানা ধরনের এক্সিবিশন, নানা ধরনের ইভেন্ট এই সমস্ত কিছু করে, বাট আমরা এটিকে মেন যে রোল সেটি বলবো না। নেক্সট আছে টু মেনটেন রিজিওনাল ব্যালেন্স ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি। ইন্ডিয়ান ইকোনমিতে রিজিওনাল ব্যালেন্স ঠিকঠাক করার জন্য নানা ধরনের কাজ করেছে, এটিও করেছে, বাট এটি মেন নয়। যেমন রিজিওনাল রুরাল ব্যাঙ্কস, আরআরআর বা কোঅপারেটিভ ব্যাঙ্কস, এই সমস্ত যে ব্যাঙ্কিং সিস্টেম সে সমস্ত ডেভেলপ করতে আমরা দেখেছি ধীরে ধীরে। তাহলে এখানে যেটি বলবো যে টু মেনটেন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, সেটি হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মেন রোল। আচ্ছা, কোয়েশ্চেন তার মানে দেখতেই পাচ্ছ যে কত সোজা, সেরকম টেকনিক্যাল সেরকম কিছু নেই। আচ্ছা, নেক্সট আছে দ্য ফার্স্ট
অ্যাক্ট অ্যাড্রেসিং দ্য ইস্যু অফ দ্য চাইল্ড লেবার ওয়াজ পাস্ট। আচ্ছা দেখো, চাইল্ড লেবার যে ফার্স্ট অ্যাক্ট আমরা দেখতে পাই সেটি কি? সেটি হচ্ছে 1938 এর এমপ্লয়মেন্ট অফ দ্য চিলড্রেন অ্যাক্ট। এই অ্যাক্টের মাধ্যমে যে হ্যাজার্ডাস অকুপেশন গুলো রয়েছে, সেই অকুপেশনে যারা চিলড্রেন অর্থাৎ 14 এজের যারা নিচে রয়েছে তারা যাতে কাজ না করে সেই জন্য এই অ্যাক্ট পাস করা হয়েছিল। বাট তারপরেও আমরা আ ভারত স্বাধীন হওয়ার পর আরো বেশ কিছু অ্যাক্ট দেখতে পাই, যেমন চাইল্ড লেবার অ্যাক্ট 1986, এটি পরে আবার সেগুলো ইস্যু করা হয় এবং আগেরগুলোকে রেকটিফাই করা হয়। বাট এখানে যেটি জানতে চাওয়া হচ্ছে দ্য ফার্স্ট অ্যাক্ট অর্থাৎ প্রথম যেটি অ্যাক্ট সেটি কি? সেটি ব্রিটিশ ইন্ডিয়ার 1938 এর এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন অ্যাক্ট। নেক্সট, দ্য ফার্স্ট জেনারেশন রিফর্মস ইন ইন্ডিয়া ওয়াজ ক্যারেক্টারাইজড বাই। এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে বলা হয়েছে যে প্রথম যে জেনারেশন অফ রিফর্মস ইন্ডিয়ার যে ফাইন্যান্সিয়াল এবং যে সিস্টেম, সেখানে প্রথম আমরা কি দেখতে পাই? প্রাইভেটাইজেশন, লিবারালাইজেশন, গ্লোবালাইজেশন, আর কি আছে? অল অফ দ্য অ্যাবাভ। এটির মাধ্যমে কি বলতে চাওয়া হয়েছে? এই যে ফার্স্ট জেনারেশন রিফর্ম, এটি কখন হয়েছিল? এই ফার্স্ট জেনারেশন রিফর্ম হয়েছিল 1991 এ, যখন গ্লোবাল ক্রাইসিস চলছিল। ইন্ডিয়ার যখন ফরেন রিজার্ভ $1 বিলিয়ন মাত্র পৌঁছে গিয়েছিল। ঠিক আছে? এইরকম একটি সিচুয়েশনে এই 1991 এ এলপিজি রিফর্ম আনা হয়। কার সময়? সেই সময় প্রাইম মিনিস্টার ছিলেন পিভি নরসিংহ রাও, পিভি নরসিংহ রাও। আর আর ফাইন্যান্স মিনিস্টার যার অধীনে এটি মেইনলি হয়েছিল তিনি কে? ফাইন্যান্স মিনিস্টার তিনি কে? তিনি হচ্ছেন ডক্টর মনমোহন সিং। ডক্টর মনমোহন সিং। ওকে। কি আনা হয়? এলপিজি রিফর্ম আনা হয়। এখন এলপিজি মানে কি? এলপিজি মানে হচ্ছে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন। লিবারালাইজেশন মানে কি? লিবারালাইজেশন মানে হচ্ছে এই এলপিজির আগে ম্যাক্সিমাম যে অর্গানাইজেশন গুলো ছিল, সেই অর্গানাইজেশন গুলোকে পিএসইউ আকারে ধরা হতো। অর্থাৎ পাবলিক সেক্টর ইউনিট বা গভর্নমেন্ট তার নিজের হাতে রাখতো এবং লাইসেন্সিং এর মাধ্যমে সমস্ত কিছু করা হতো। বাট এই এলপিজি রিফর্মের মাধ্যমে লিবারালাইজ করা হয়, অর্থাৎ প্রাইভেট যে সেক্টর আছে তাদেরকে ইকোনমির মধ্যে আনার জন্য অনেক বেশি লিবারাল একটি যে দৃষ্টি, সেটি গভর্নমেন্টের তরফ থেকে দেখানো হয়। নেক্সট কি ছিল? নেক্সট ছিল প্রাইভেটাইজেশন, অর্থাৎ পিএসইউ যেগুলো ছিল সেগুলো অনেক বেশি আ আ সংখ্যায় ছিল, সেগুলোকে কমিয়ে প্রাইভেট সেক্টরে করা হয়, প্রাইভেট সেক্টরে পরিবর্তন করা হয়। অর্থাৎ এদের যে শেয়ার, সেই শেয়ার অ্যারাউন্ড 51% এর উপরে সেল করে দেওয়া হয়। আর তারপরে কি? গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন মানে কি? গ্লোবালাইজেশন মানে হচ্ছে অন্যান্য দেশের সাথে যে ট্রেড ব্যারিয়ার, সেই ব্যারিয়ার গুলোকে মুছে ফেলা। অর্থাৎ প্রত্যেক দেশের সাথে প্রত্যেক দেশ যখন কাজ করতে পারবে, তখন আমরা কি বলব? সেই দেশ গ্লোবালাইজড হয়েছে। ওকে। এখানে এই সমস্ত কিছু আমরা দেখতে পাই 1991 এর এলপিজি রিফর্মে, অর্থাৎ প্রত্যেকটি। নেক্সট, দ্য লিগাল প্রভিশনস গভর্নিং দ্য ম্যানেজমেন্ট অফ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস আর লেড ডাউন ইন দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট। আচ্ছা, এখানে যেটি বলা হয়েছে যে লিগাল প্রভিশন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অর্থাৎ ফরেক্স অর্থাৎ বিদেশি মুদ্রা, এই সমস্ত কিছুর যে ম্যানেজমেন্ট, এই যে প্রভিশন লিগাল, সেগুলো আমরা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কোন অ্যাক্টের মাধ্যমে দেখতে পাই? আমরা জানি যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে ফরেন এক্সচেঞ্জের বা ফরেক্সের কাস্টোডিয়ান বলা হয়। অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সমস্ত কিছু এই ফরেক্সের দেখে এবং এপেক্স বডি। এখন এটি কোন অ্যাক্টের মাধ্যমে হয়? এটি আরবিআই অ্যাক্ট 1934, যার মাধ্যমে আরবিআই এর এস্টাবলিশমেন্ট হতে আমরা দেখি। সেই সেম অ্যাক্ট আরবিআই অ্যাক্ট 1934, সেই অনুযায়ী আমরা দেখতে পাই আরবিআই এই ফরেক্সকে এবং তার যে ম্যানেজমেন্ট, এই সমস্ত কিছু গভর্নিং যে সিস্টেম, এই সমস্ত কিছু আমরা দেখতে পাই। ক্লিয়ার? নেক্সট আছে ইন্ডিয়াস ফরেন ট্রেড পলিসি ইজ ফ্রেমড অ্যান্ড ইমপ্লিমেন্টেড বাই। ইন্ডিয়ার যে ফরেন ট্রেড পলিসি, এই সমস্ত কিছু ফ্রেমিং এবং সেটা কিভাবে কাজ করবে, ইমপ্লিমেন্টেশন, এই সমস্ত কিছু আমরা কোন ডিপার্টমেন্টের মাধ্যমে দেখতে পাই? সেটি হচ্ছে ডাইরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড, যাকে ডিজিএফটি বলা হয়। আর এটি কার আন্ডারে কাজ করে? এটি মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। ওকে। এটি মিনিস্ট্রি অফ মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ তার আন্ডারে কাজ করতে দেখি। ক্লিয়ার? আচ্ছা,
নেক্সট আছে জিএসটি ইজ ইম্পোজড অন। দেখো জিএসটি আগেই বললাম যে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এটি কি, এটি হচ্ছে একটি ইনডাইরেক্ট ট্যাক্স, আবার এটি হচ্ছে কনজামশন বেসড ট্যাক্স। কনজামশন বেসড ট্যাক্স মানে কি, কোনো একটি প্রোডাক্ট, এই প্রোডাক্ট তৈরি হচ্ছে ফ্যাক্টরিতে, তারপর ধীরে ধীরে ইন্টারমিডিয়েট নানান স্টেজের মাধ্যমে শেষে কোনো একজন মানুষ এটিকে কিনছে। ওকে, তাহলে কনজামশন বেসড ট্যাক্স মানে কি, মানে হচ্ছে এই সমস্ত স্টেজের যে ট্যাক্স আস্তে আস্তে ধীরে 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 যে জিএসটি গুলো ইনক্লুড হতে থাকছে, একটার পর একটা চাপছে, শেষ পর্যন্ত কে বহন করে, শেষে যে মানুষটি কিনছে সেই মানুষটি। ক্লিয়ার? তাহলে এটি কি বলবো, এটিকে বলবো কনজামশন অফ গুডস অ্যান্ড সার্ভিস। তাহলে জিএসটি ইজ ইম্পোজড অন, জিএসটি কার ওপর এটি ইম্পোজড করা হয়, এটি ইম্পোজড করা হয় কনজামশন অফ গুডস অ্যান্ড সার্ভিস, অর্থাৎ যে মানুষটি কনজিউম করছে লাস্ট ফিনিশিং, সেই মানুষটি এই বহন করবে জিএসটিকে। ওকে, ক্লিয়ার? তাহলে আলটিমেটলি বোন বাই দ্য কনজিউমার, অর্থাৎ কনজিউমারই এটিকে বহন করে। নেক্সট, ইন অর্ডার টু ইনক্রিজ মানি সাপ্লাই হুইচ অফ দ্য ফলোইং ডাজ আরবিআই ব্যাংক পারসিউ। এখানে যেটা বলা হয়েছে যে ইন অর্ডার টু ইনক্রিজ মানি সাপ্লাই, মার্কেটে মানি সাপ্লাই দেবে, তার জন্য আরবিআই কি করবে, এখানে কি কি আছে, রিডাকশন ইন ক্যাশ রিজার্ভ রেশিও, ইনক্রিজ ইন দ্য স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও। আচ্ছা, এগুলো একটু ভালো করে বোঝায় দেখ। এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে মার্কেট টাকা দরকার, অর্থাৎ মার্কেটে মানি ইনক্রিজ করতে হবে। এখন মার্কেটে মানি ইনক্রিজ করতে হবে মানে কি, কিভাবে হয়, মেইনলি সেটি হয় ব্যাংক যখন লেন্ড করে, অর্থাৎ ধার দেয় বা লোন দেয় সহজ ভাষায় বললে। তাহলে ব্যাংক ধার দিচ্ছে, লোন দিচ্ছে কাকে, মানুষকে। এখন ব্যাংক কখন দেবে, ব্যাংকের কাছে যখন টাকা থাকবে তখন। কিন্তু সেই টাকা এরকম নয় যে ব্যাংক যতটা জমা আছে সব ব্যাংক মানুষকে লোন দিতে শুরু করবে, এটা সম্ভব নয়। তো তার জন্য ব্যাংককে মেনলি সিআরআর, দ্যাট ইজ ক্যাশ রিজার্ভ রেশিও, আর কি আছে স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও বা এসএলআর, এই দুটোকে ফার্স্ট মেনটেন করতে হয়। ক্যাশ রিজার্ভ রেশিও কি, দেখো ক্যাশ রিজার্ভ রেশিও মানে কি, ক্যাশ রিজার্ভ রেশিও বর্তমানে 4.5%। এই 4.5% মানে হচ্ছে এনডিটিএল, দ্যাট ইজ নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস, অর্থাৎ একটু সংক্ষেপে যদি বোঝাই মানে হচ্ছে ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস। ডিমান্ড লায়াবিলিটিস মানে হচ্ছে ব্যাংকের যে সেভিংস অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্ট, যেটি হচ্ছে ডিমান্ড, ডিমান্ড ডিপোজিট। ডিমান্ড ডিপোজিট মানে কি, মানুষ যখন খুশি গিয়ে ডিমান্ড করতে পারে এই টাকাটা আমাকে ব্যাক দিন। ক্লিয়ার? এটা ডিমান্ড লায়াবিলিটিস ব্যাংকের। লায়াবিলিটিস মানে কি, লায়াবিলিটিস মানে হচ্ছে ব্যাংকে যখন আমরা টাকা জমা রাখছি, ব্যাংকের তখন কর্তব্য হচ্ছে, অর্থাৎ লায়াবিলিটিস হচ্ছে সেই টাকা আমাদের ফেরত দেওয়ার, এটি হচ্ছে লায়াবিলিটিস। এখন নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস মানে কি, ডিমান্ড লায়াবিলিটিস মানে হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, আর টাইম লায়াবিলিটিস বা টার্ম লায়াবিলিটিস মানে হচ্ছে রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট। আজ আমরা ফিক্সড ডিপোজিট করলাম, কালকে গিয়ে বলতে পারবো না যে আমাদেরকে ভাঙিয়ে দিন। আচ্ছা, ঠিক আছে? তাহলে এই ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস এই দুটোর মিশ্রণ। আর তার সঙ্গে ব্যাংক যখন অন্য কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ব্যাংকের সঙ্গে যখন টাকা জমা রাখে, এর যে ডিফারেন্স এটিকে বলা হয় নেট। তাহলে নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস, ব্যাংকের কাছে যতটা জমা রয়েছে তার 4.5%, তার 4.5% আরবিআর সাথে জমা রাখতে হয়। ক্লিয়ার? তার মানে ব্যাংকের কাছে যদি 100 টাকা থাকে এনডিটিএল, তার 4.5% অর্থাৎ 4.5 টাকা আরবিআর সঙ্গে জমা রাখলো, বাকিটা তখন ব্যাংক নিজের সামর্থ্য মতো লোন বা লেন্ড করতে পারে। সিমিলার কনসেপ্ট আমরা এসএলআর এ দেখতে পাই। এসএলআর কি, এসএলআর হচ্ছে স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও। এন্ড স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও বর্তমানে বর্তমানে কত পার্সেন্টেজ, 18%। ওকে, 18% মানে কি, মানে হচ্ছে এই সেম এনডিটিএল এর 18%, অর্থাৎ 100 টাকার মধ্যে অলরেডি 4.5 টাকা চলে গেছে, আবার 100 টাকার মধ্যে 18 টাকা বা বলতে পারবো 18% অফ এনডিটিএল, এটা ব্যাংক তার নিজের সাথে ক্যাশ, গোল্ড অথবা আদার সিকিউরিটিজ হিসেবে জমা রাখে। তার মানে এসএলআর, সিআরআর জমা রাখলো, তারপরে ব্যাংক লোন দিতে শুরু করলো বা লেন্ড করতে শুরু করলো। আরো কিছু ফ্যাক্টরস রয়েছে, সে সমস্ত কিছু দেখা হয় অবশ্যই। এখন প্রথমটি যেটি বলা হয়েছে যে রিডাকশন ইন ক্যাশ রিজার্ভ রেশিও, এখানে কি বলা হয়েছিল অরিজিনাল কোয়েশ্চেনে, বলা হয়েছে ইন অর্ডার টু ইনক্রিজ মানি সাপ্লাই। ভালো করে বোঝো, মার্কেটে যদি মানি সাপ্লাই করতে হয় তার মানে ব্যাংকের কাছে প্রচুর টাকা থাকতে হবে। কিন্তু যদি এই প্রথম প্রশ্নে যেটি বলা হয়েছে যে রিডাকশন ইন ক্যাশ রিজার্ভ রেশিও, তার মানে 4.5% এর বদলে ধরো ক্যাশ রিজার্ভ রেশিও বলে দিল 1% রাখতে হবে, তাহলে তো ব্যাংকের ভালোই হলো যে ব্যাংক আগে 4.5 টাকা রাখছিল জমা, আরবিআই এর সঙ্গে এখন 1% রাখতে হবে। অর্থাৎ রিডাকশন যদি করে ক্যাশ রিজার্ভ রেশিও, তাহলে কি ব্যাংকের কাছে আরো বেশি বেশি টাকা আসবে এবং ব্যাংক লেন্ড করতে পারবে। তার মানে মার্কেটে
টাকা ছাড়তে পারবে। তার মানে প্রথমটি একদম আমরা পেয়ে গিয়েছি। বাট পরেরটিতে কি বলা হয়েছে? ইনক্রিজ ইন দ্য স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। দেখো 18% যদি স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও থাকে, এর বদলে ধরো বললাম যে এটি 20% হয়ে গেছে। তার মানে আগে 100 টাকার মধ্যে 18 টাকা জমা রাখতে হচ্ছিল ব্যাংক তার নিজের কাছে, ক্যাশ, গোল্ড, আদার সিকিউরিটিজ হিসেবে। এখন 20 টাকা রাখতে হচ্ছে। তার মানে টাকা যখন বেশি জমা রাখতে হচ্ছে নিজের সঙ্গে, লেন্ড কম করতে পারবে, তার মানে মার্কেটে কম আসছে টাকা। তার মানে এটি সম্ভব না। আবার কি ইনক্রিজ রেপো রেট। রেপো রেট কি? রেপো রেট হচ্ছে রিপারচেসিং রেট। এবং রেপো রেট হচ্ছে ওভারনাইট যখন আরবিআই থেকে যখন ব্যাংক কোল্যাটারাল দিয়ে টাকা নেয়, ধার নেয়, ওকে, ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ যেগুলো থাকে সেগুলোকে প্রতিহত করার জন্য, সেটিকে বলা হয় রেপো রেট। এখন রেপো রেট কত? 6.5%। ওকে, আর রেপো রেট মানে হচ্ছে রিপারচেসিং রেট, অর্থাৎ যে সিকিউরিটিজের বেসিসে ব্যাংক টাকাটি নিল 6.5% হারে, সেই সেম সিকিউরিটিজকে পরে ভবিষ্যতে কিনে নিতে হবে আবার। এটি হচ্ছে রিপারচেস। এটিকে কি এটি যদি ইনক্রিজ হয় তাহলে ব্যাংক তো স্বাভাবিকভাবে কিনতে চাইবে না বা লেন্ড নিতে চাইবে না, ধার নিতে চাইবে না। 6.5% জায়গায় ধরো বলে দিলাম 10% হয়ে গেছে রেপো রেট। তো আগে 100 টাকা ধার নিলে 6.5 টাকা তাকে ঋণ দিতে হতো আরবিআইকে। বাট এখন যদি 10% করে দেয় তো স্বাভাবিকভাবে ব্যাংক আর সেই ওভারনাইট টাকা নিতে চাইবে না। তার মানে রেপো রেট যদি ইনক্রিজ করে ব্যাংকের কাছে কম টাকা আসবে। আর তার মানে কি? তার মানে মার্কেটে টাকা কম যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারবো ইনক্রিজ ইন রেপো রেট এটিও মার্কেটে মানি সাপ্লাই করতে বাধা দেবে। আর কি আছে? রেস্ট্রিকশন অফ ক্রেডিট ইন সিলেক্টিভ সেক্টরস। দেখো এটি তো খুব বাজে একটি জিনিস। মানে কি? মানে হচ্ছে আরবিআই বাই চান্স ধরো রেস্ট্রিকটিভ অফ ক্রেডিট ইন সিলেক্টিভ সেক্টরস। আরবিআই যদি বলে দেয় যে এই প্রাইমারি সেক্টরে এখানে টাকা দেওয়া যাবে না, সেকেন্ডারি সেক্টরে এখানে টাকা দেওয়া যাবে না, এই রকম যদি আলাদা আলাদাভাবে সেক্টরগুলোকে বলে দেয়, তাহলে সেক্ষেত্রে ব্যাংকের নানান সেক্টরে যে টাকা লেন্ড করে সেগুলো দেওয়া সম্ভব হবে না, ফাইন্যান্স দেয় সেগুলো দেওয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে প্রবলেম দেখা দেবে। তাহলে এটিও সম্ভব না। তাহলে রেস্ট্রিকশন যদি করে তাহলে এটিও ইনক্রিজ করতে পারবে না মানি সাপ্লাই মার্কেটে। ক্লিয়ার? প্রথমটি আগেই পেয়ে গেছি যে রিডাকশন ইন দ্য ক্যাশ রিজার্ভ রেশিও, এটি মার্কেটে মানি সাপ্লাই করে। ক্লিয়ার? নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ পার্ট অফ ল্যান্ড রিফর্মস ইন ইন্ডিয়া। দেখো অনেক সময় আমরা ইন্ডিয়ার যে হিস্ট্রি সেখানে ল্যান্ড রিফর্ম দেখেছি, যার একটি পপুলার ল্যান্ড যেই রিফর্ম সেটি হচ্ছে 25th জানুয়ারি 1951। আর আমরা জানি যে ল্যান্ড রিফর্মে মেনলি যেটি করা হয় সেটি কি? ফিক্সেশন অফ সিলিংস অন ল্যান্ড হোল্ডিংস। মানে কি? মানুষ আগে একটা সময় ছিল যখন বিঘার পর বিঘা তাদের হাতে থাকতো এবং তাদের নামে থাকতো। অর্থাৎ একটি ফিক্সড সিলিং, মাথায় ছাদ বা একটা লিমিট করে দেওয়া যে হ্যাঁ এতদূর বা এই পর্যন্ত ল্যান্ড হোল্ডিংস অর্থাৎ জমি প্রত্যেক মানুষের কাছে থাকবে ম্যাক্সিমাম। ইম্পোজিশন অফ টেনেন্সি রিফর্মস। মানে কি? যারা কৃষক রয়েছে, টেনেন্ট রয়েছে, তাদের উপর নানা রকমের রিফর্ম করা, এগুলো এটি কি ল্যান্ড রিফর্মের মধ্যে পড়ে না? এটি জিজ্ঞেস করেছে। আর কি কনসলিডেশন অফ হোল্ডিং। মানে কি? ক্ষুদ্র ক্ষুদ্র যে জমি, এই জমিগুলোতে সমস্যা হয় যে একটি জমিতে কেউ ধান চাষ করছে, একটিতে গম চাষ করছে, একটিতে একটিতে অন্য কিছু চাষ করছে, ডাল চাষ করছে। এখন সমস্যা হচ্ছে এর ফলে শস্যের যে ভান্ডার সেটি দেশের জন্য ভালো মতো সেটা তৈরি হতে পারে না। সেই জন্য সেগুলোকে কনসলিডেট করা হয় এবং বলা হয় যে একটি এরিয়ার এই ধরনের জমিতে এই জিনিসগুলো চাষ করা হবে। এটিকে বলা হয় কনসলিডেশন অফ হোল্ডিংস। ক্লিয়ার? তাহলে এগুলো সমস্ত কিছুই আমরা ল্যান্ড রিফর্মের মধ্যে দেখতে পাই। আর কি আছে? লাস্ট আছে সিলিং অন দ্য ইউজ অফ মেশিনস ইন ফার্মস। বলা হচ্ছে যে কোনো একটি ফার্মে, কোনো একটি জমিতে যে মেশিনগুলো ইউজ করা হবে তাদের সংখ্যা 5 থেকে 10 বা 20, 30 এরকমভাবে সিলিং করে দেওয়া বা এটা ফিক্স করে দেওয়া। এটি অবশ্যই একটি লজিক্যাল কোনো আনসার নয়। তো স্বাভাবিকভাবে আমরা বলতে পারবো যে ল্যান্ড রিফর্মের এই সিলিং অন দ্য ইউজ অফ দ্য মেশিনস অন ফার্মস এটি কোনো সঠিক অপশন নয়। নেক্সট আছে অ্যাকর্ডিং টু দ্য রিজার্ভ ব্যাংক ডাইরেক্টিভস দ্য কনসেপ্ট অফ ব্রড মানি M2 ইজ দ্য অ্যাগ্রিগেট অফ। আচ্ছা, এখানে যেটি বলা হয়েছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে ব্রড মানির কনসেপ্ট M2, ক্লিয়ার? সেটি সেটির মধ্যে কি রয়েছে? সেটির মধ্যে কি রয়েছে? আচ্ছা, আগের অন্যান্য ক্লাসে ডিটেইলস এগুলো নিয়ে খুব অনেক আমরা আলোচনা করেছি। এখানে একটু আমরা শর্টে আলোচনা করছি। এখানে যেটি বলা হয়েছে যে M2 কি? M2 হচ্ছে মনিটারি এগ্রিগেট। ওকে, মনিটারি এগ্রিগেট মানে কি? মানে হচ্ছে M0, M1, M2, M3, M4 এইরকম যে
লেটার তাদের মাধ্যমে কি ডিনোট করা হয়? মনিটারি এগ্রিগেট, অর্থাৎ এদের এরিয়াগুলোকে ডিনোট করা হয় যে এর মধ্যে কি রয়েছে। যেমন M0 এর মধ্যে কিছু একটি রয়েছে, M1 এর মধ্যে এই M0 তার সঙ্গে আরো কিছু ইনক্লুড হয়ে গেছে, দিয়ে আরো বড় হয়ে গেছে। অর্থাৎ এদের যে কাজ করার ক্ষেত্র, কাজ করার জায়গা, এগুলোই হচ্ছে M, অর্থাৎ মনিটারি এগ্রিগেট। এখানে M0 কে বলা হয় রিজার্ভ মানি, M1 কে বলা হয় ন্যারো, ধীরে ধীরে এগুলো বাড়তে থাকে এবং M4 কে বলা হয় ব্রডেস্ট মানি, কারণ M4 এর মধ্যে সবকিছু পড়ে যায়। আমাদের এখানে স্পেসিফিক্যালি যেটি জানতে যাওয়া হয়েছে সেটি হচ্ছে M2 কি? M2 কি? এখানে অপশন যেটি আছে সেখানে C নাম্বার অপশনে কারেন্সি উইথ পাবলিক, অর্থাৎ পাবলিকের কাছে যেই কারেন্সি রয়েছে, টাকা পয়সা রয়েছে সেটি, তার সঙ্গে ডিমান্ড ডিপোজিট অফ কমার্শিয়াল ব্যাংকস, ডিমান্ড ডিপোজিট কমার্শিয়াল ব্যাংক, অর্থাৎ ব্যাংকের কাছে যে ডিমান্ড ডিপোজিট গুলো আছে, যেমন হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ডিমান্ড ডিপোজিট অর্থাৎ মানুষকে পরের দিনই চাইতে পারে যে আমার টাকা ফেরত দিন, অর্থাৎ ডিমান্ড করতে পারে। তার সঙ্গে টাইম ডিপোজিট অফ দ্য কমার্শিয়াল ব্যাংক। টাইম ডিপোজিট মানে কি? টাইম ডিপোজিট মানে হচ্ছে টার্ম ডিপোজিট বা টাইম ডিপোজিট, যেমন হচ্ছে রেকারিং ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট, যেগুলো আজকে আমরা যদি করি কালকে আবার গিয়ে চাইতে পারবো না যে আমাদেরকে পুরো টাকাটা ফেরত দিন, সেগুলো একটা লক হয়ে যায়, সাধারণত সেগুলো লক হয়ে যায়। এটি হচ্ছে টাইম ডিপোজিট। এখন এই সমস্ত কিছুর যে মিশ্রণ, এটিকে বলা হয় M2, এটিকে বলা হয় M2। এখন M0, M1, M2 সমস্ত কিছু যদি দেখতে হয়, আগের অন্যান্য ক্লাসে আমি আলোচনা করেছি, তোমরা একটু দেখে নিও। নেক্সট আছে, হু অ্যামং দ্য ফলোইং প্রাইম মিনিস্টার্স অফ ইন্ডিয়া হ্যাজ অলসো সার্ভড অ্যাজ দ্য গভর্নর অফ দ্য রিজার্ভ ব্যাংক। এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে জিজ্ঞেস করা হয়েছে যেখানে যে প্রাইম মিনিস্টার, তিনি একটা সময় গভর্নর হিসেবেও তিনি কাজ করেছিলেন, তিনি কে? আমরা জানি যে তিনি হচ্ছেন ডক্টর মনমোহন সিং। ডক্টর মনমোহন সিং রিজার্ভ ব্যাংকের গভর্নর তিনি ছিলেন 1982 থেকে 1985 at the time of ইন্দিরা গান্ধী। আবার তিনি প্রাইম মিনিস্টার ছিলেন কখন? 2004 থেকে 2014 এ। ক্লিয়ার? 2004 থেকে 2014 এ। ওকে। তাহলে ডক্টর মনমোহন সিং তিনি প্রাইম মিনিস্টারও ছিলেন, তিনি গভর্নরও ছিলেন। ওকে। আবার তিনি ফাইন্যান্স মিনিস্টারও ছিলেন, কারণ আমরা একটু আগে দেখলাম যে পিবি নরসিমহা রাও তিনি যখন এলপিজি রিফর্ম এনেছিলেন, তিনি সেটি অবশ্যই ডক্টর মনমোহন সিং এর হেল্পে এসেছিল। সেটি কত সালে? 1991 থেকে 1996 তিনি ফাইন্যান্স মিনিস্টার। তাহলে ফাইন্যান্স মিনিস্টার, এখানে প্রাইম মিনিস্টার, আর এখানে গভর্নর। ক্লিয়ার? নেক্সট, India's foreign exchange reserves have continuously increased since 2000 to 2001 because of, দেখো আগে একবার বললাম যে এলপিজি রিফর্ম যখন এসেছিল সেই সময় ইন্ডিয়ার মাত্র যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বা ফোরেক্স ছিল $1 বিলিয়ন। তার মানে বুঝতেই পারছো যে কি রকম একটি অবস্থা, বাজে অবস্থা তখন সৃষ্টি হয়েছিল। ক্লিয়ার? এখান থেকে যেটি বলা হয়েছে যে 2000 থেকে 2001 পর থেকে এই ফোরেক্স বা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেটি ধীরে ধীরে বাড়তেই আছে এবং আজকে বর্তমানে এই সময় যদি বলি তাহলে ফরেক্স কত, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের এই মুহূর্তে টোটাল পরিমাণ কত? সেটি হচ্ছে অ্যারাউন্ড $700 বিলিয়ন। ওকে, $700 বিলিয়ন। ক্লিয়ার? ফরেক্স রিজার্ভ। এর পেছনের কারণ কি এখানে জিজ্ঞেস করা হয়েছে, কারণগুলো কি আছে? স্পিডিং আপ অফ ইকোনমিক রিফর্মস নানান সময় আমরা 2001 বা তার আগে পরেও আমরা দেখেছি, তার জন্য অবশ্যই ঠিক আছে। Relatively higher interest rates in India compared to rates prevailing in international capital market। এখানে যেটি বলা হয়েছে যে আমাদের দেশের যে ইন্টারেস্ট রেট ক্যাপিটাল মার্কেটে, সেটি অন্যান্য দেশের যে অন্যান্য যে ইনস্টিটিউশন রয়েছে তাদের থেকে ইন্টারেস্ট রেট বেশি। এর ফলে কি হয়? ইন্টারেস্ট রেট যদি বেশি হয় তাহলে বিদেশি যে কোম্পানিগুলো রয়েছে বা অর্গানাইজেশনগুলো রয়েছে তারা আমাদের দেশে ইনভেস্ট করবে। ইন্টারেস্ট রেট বেশি তার মানে কি? তারা ভালো মতো একটি ইন্টারেস্ট তার রিটার্ন পাবে। তো স্বাভাবিকভাবে তারা এখানে ইনভেস্ট করবে, অর্থাৎ এফডিআই ভালো মতো আসবে। তার ফলে আমাদের ফরেক্স ভালো হয়েছে বা ফরেক্সের পরিমাণ বেড়েছে। আর কি আছে? আ স্ট্রং বুলিশ ট্রেন্ড ইন দ্য ইন্ডিয়ান স্টক মার্কেট অ্যাট্রাক্টিং ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স। আমরা জানি যে আমাদের দেশের যে স্টক এক্সচেঞ্জ, সে স্টক এক্সচেঞ্জ যেমন বম্বে স্টক এক্সচেঞ্জ, কলকাতা স্টক এক্সচেঞ্জ বা এনএসি মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এরা মারাত্মক কাজ করছে এবং কাজ করে আসছে দীর্ঘ সময় ধরে, এবং যার ফলে আমাদের দেশে একটি বুলিশ প্যাটার্ন, অর্থাৎ যে বুল মার্কেট, সেই বুল মার্কেট আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাই এবং তার ফলে ইকোনমির উন্নতি হয়েছে আর ফরেক্স রিজার্ভ বেড়েছে, অর্থাৎ প্রত্যেকটিকে আমরা বলতে পারবো যে এখানে সঠিক।
নেক্সট আছে দ্য মেন ফোকাস অফ সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোলস ইউজড বাই দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টু কন্ট্রোল ক্রেডিট ইজ অন। দেখো এখানে যেটি বলা হয়েছে যে সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল মানে কি? সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল মানে হচ্ছে আগেই বললাম যে সিলেক্ট করে নেওয়া যে এই সেক্টরে বা এই অর্গানাইজেশনকে বা এই জায়গায় লেন্ড করা যেতে পারে, সেগুলো ব্যাংকের তরফ থেকে পারমিশন থাকে। কে পারমিশন দেয়? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখন এখানে যে অপশন আছে সেখানে বলা হয়েছে, এখানে যে প্রশ্ন করা হয়েছে সেখানে বলা হয়েছে দ্য মেন ফোকাস অফ সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোলস। মেন ফোকাসটা কি থাকে? সেই মেন ফোকাসটা কি? সেটি হচ্ছে ক্রেডিট ফর হোর্ডিং গুডস ইন শর্ট সাপ্লাই অ্যান্ড স্পেকুলেশনস ইন দ্য মার্কেট ফর সাচ গুডস। তার মানে কি? যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিলেক্ট করে দেয় কাদের বিরুদ্ধে? যারা গুডস হোর্ডিং করে, অর্থাৎ কৃত্রিমভাবে বা আর্টিফিশিয়াল ভাবে যখন গুডস যেগুলো রয়েছে বা সামগ্রী রয়েছে, যেমন দানা শস্য হতে পারে বা এমন কিছু হতে পারে, সেই সমস্ত জিনিস তারা নিজেদের যাকে বলে ফ্যাক্টরিতে, গুদামে, সমস্ত জায়গায় হোর্ডিং করে রাখে, জমা রাখে এবং ভবিষ্যতে তার দাম বাড়বে এবং চড়া দামে বিক্রি করবে, এরকম একটি তাদের স্পেকুলেশন বা তাদের একটি ইন্টেনশন থাকে। এই ধরনের জায়গায় সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল আরবিআই সেগুলো অ্যাপ্লাই করতে পারে। মানে কি? মানে হচ্ছে আরবিআই আগে থেকেই রুলস এবং রেগুলেশন তৈরি করতে পারে যে এরকম জায়গায় যাতে ফাইন্যান্স ব্যাংক না করে। ক্লিয়ার? নেক্সট কি আছে? নেক্সট আছে মনরেগাস ম্যান্ডেটস পার্টিসিপেশন অফ দ্য ওয়েমেন বাই অ্যাটলিস্ট। মনরেগাস মানে কি? বা এমজি নরেগা। এই এমজি নরেগা যেটি শুরু হয়েছিল এনরেগা নামেও, NREGA। এনরেগা মানে কি? এনরেগা মানে হচ্ছে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এখন এই ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট এটি শুরু হয়েছিল 23rd অগস্ট 2005 এ। ওকে, 2005 এ এটি যখন শুরু হয়েছিল এনরেগা, এটি হচ্ছে একটি এমপ্লয়মেন্ট একটি স্কিম যেখানে 100 দিনের কাজ, তোমরা ভালোভাবে জানো, এই 100 দিনের কাজ দেওয়া হয় এবং পরবর্তী ক্ষেত্রে 2009 সালে 2nd অক্টোবর 2009 এ মহাত্মা গান্ধীর জন্মদিনে এই নৃগাকে চেঞ্জ করে রাখা হয় MGNREGA, যাকে মনরেগাও বলা হয়। এখানে কি বলা হয়েছে? এখানে মহিলাদের পার্টিসিপেশন, অর্থাৎ 100 দিনে যে কাজ, তো স্বাভাবিকভাবে সেটি হচ্ছে সেই সমস্ত কাজ পুরুষদের সাধারণত বেশি যায় এবং পার্সেন্টেজ। এখানে যেটি বলা হয়েছে যে এই মনরেগাতে মহিলাদের পার্সেন্টেজ কত অ্যাটলিস্ট রাখতে হবে সেটি বলা হয়েছিল। সেটি কত? সেটি হচ্ছে 33%। আর এই 100 দিনের কাজ কি? 100 দিনের কাজ হচ্ছে এলাকা বেসিসে কাজ হয়, যেখানে প্রত্যেক ফ্যামিলিতে এবেল যারা পার্সন যারা কাজ করতে চায় অবশ্যই, তারা এই 100 দিনের কাজ তারা একটি ফিক্সড টাকার বিনিময়ে তারা কাজ করতে পারে এবং 100 দিন তারা কাজ করে। ক্লিয়ার? আর এই মনরেগার যে ফাইন্যান্স তার যে শেয়ারিং সেটি কত? 90:10। 90 কে দেয়, 90% দেয় ইউনিয়ন গভর্নমেন্ট আর 10% দেয় স্টেট গভর্নমেন্ট। ওকে, স্টেট গভর্নমেন্ট। নেক্সট আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ডেভেলপমেন্টাল ফাংশন অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোনটি ডেভেলপমেন্টাল ফাংশন? কি আছে? প্রমোটিং ব্যাংকিং হ্যাবিটস, এগুলো তো কমন জিনিস, অবশ্যই এটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার যে ডেভেলপমেন্ট ফাংশন তার মধ্যে একটি পড়ছে। আর কি আছে? সেটিং আপ অফ স্পেশালাইজড ফাইন্যান্সিং এজেন্সিস। দেখো স্পেশালাইজড ফাইন্যান্সিং এজেন্সিস মানে কি? কিছু এজেন্সি যেগুলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নানান সময় তৈরি করেছে, যেমন নাবার্ড মানে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, অথবা সিডবি স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, এই সমস্ত কিছু তৈরি করেছে এবং এর মাধ্যমে নানান ধরনের যে ডেভেলপমেন্ট সেগুলো করার চেষ্টা করেছে। তার সঙ্গে কি এক্সটেন্ডিং ব্যাংকিং ফ্যাসিলিটিস টু রুরাল অ্যান্ড সেমি আরবান। একটু আগে বললাম যে রিজিওনাল রুরাল ব্যাংক অথবা কোঅপারেটিভ ব্যাংকস, এই সমস্ত কিছু তৈরির মাধ্যমে বিভিন্ন যে রুরাল এবং সেমি আরবান যে এরিয়াগুলো রয়েছে প্রত্যেক জায়গায় আরবিআই ব্যাংকিং সিস্টেমকে পৌঁছানোর চেষ্টা করছে। তাহলে অল অফ দ্য অ্যাবাভ আমরা বলবো ডেভেলপমেন্টাল ফাংশনের অধীনে রয়েছে। নেক্সট আছে why did India have two sixth 5-year plans? দেখো এখানে যেটি বলা হয়েছে যে দুটো 6th 5-year plans কেন এখানে আমরা দেখতে পাই। প্রথমত টেকনিক্যালি দুটো 6th 5-year plans যদি না বলি, ব্যাপারটি কিরকম? ব্যাপারটি হচ্ছে 5th 5-year plan যখন চলছিল সেটি হচ্ছে 1974 থেকে 1978। এটি হওয়া উচিত ছিল 5 বছর, মানে হচ্ছে 1979। কিন্তু এই 1979 এ কমপ্লিট হওয়ার আগে 1978 এ কংগ্রেস গভর্নমেন্ট তার পতন হয়ে যায় এবং কে আসে?
জনতা দল অর্থাৎ মোরারজি দেশাই। এখন মোরারজি দেশাই যখন আসে নতুন গভর্নমেন্ট, মোরারজি দেশাই আসার পরেই 1978 থেকে 1983 পর্যন্ত একটি 6th 5-year প্ল্যান শুরু করার প্রস্তাব দেয়। এখন 1978 থেকে 1983 হতে পারত, বাট হয়নি। তার কারণ কি? এই 1980 তে গিয়ে আবার মোরারজি দেশাই জনতা দল হেরে যায়, কারণ সেক্ষেত্রে কাউন্সিল অফ মিনিস্টারকে পদত্যাগ করতে হয়। নতুন আবার গভর্নমেন্ট আসে কত? 1980 তে আবার কংগ্রেস আসে, অর্থাৎ ইন্দিরা গান্ধী আসে 1980 থেকে 1984 পর্যন্ত। সেই সময় 1980 থেকে আবার 1985 পর্যন্ত আমরা 6th 5-year প্ল্যান দেখতে পাই। তার মানে এখানে 1978 থেকে 1983 পর্যন্ত 6th 5-year প্ল্যান হওয়ার কথা ছিল, বাট হয়নি। সেটি হয়েছে কত? 1978 থেকে 1980 পর্যন্ত 2 বছর। ওকে, আর এটিকে আমরা কি বলি? এটিকে আমরা রোলিং প্ল্যান বলি। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি এখানে দুটো 6th 5-year প্ল্যান আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কেন হয়েছে? এটি অবশ্যই একটি চেঞ্জ অফ পাওয়ার অ্যাট দ্য সেন্টার, অর্থাৎ পাওয়ারের যে চেঞ্জ দেখতে পাচ্ছি। কংগ্রেস থেকে মোরারজি দেশাই জনতা দল, জনতা দল থেকে আবার কংগ্রেস। আচ্ছা, নেক্সট আছে, which of the following program helps to promote rural development in India? রুরাল ডেভেলপমেন্ট যে ইন্ডিয়াতে, তার হেল্পে এখানে আমরা কোনটিকে দেখতে পারি? ভারত নির্মাণ। দেখো, ভারত নির্মাণ এটি হচ্ছে নানা ধরনের যে রুরাল ইনফ্রাস্ট্রাকচার, রোড, ব্রিজ, ওয়াটার সাপ্লাই, হাউসিং, এই সমস্ত কিছু 2005 সালে এটি আসে। এটি অবশ্যই একটি ভালো স্কিম, আর এটি রুরাল ডেভেলপমেন্ট হেল্প করে। আর কি আছে? প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, যাকে PMAGY তার সঙ্গে জি বলা হয়, অর্থাৎ প্রাইম মিনিস্টার আবাস যোজনা। আচ্ছা, জি যদি এখানে দিই তাহলে এখানে দিব না, ঠিক আছে? তাহলে PMAY জি মানে কি? প্রধানমন্ত্রী আবাস যোজনা। সেটি কি? সেটি হচ্ছে গ্রামীণ। এটি এটি আমরা কখন দেখতে পাই? 2016 সালে। এটি আমরা 2016 সালে দেখতে পাই। এটিও একটি রুরাল ডেভেলপমেন্টের একটি স্কিম। মানরেগা একটু আগে বললাম, এই মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট অ্যাক্ট, এটি 2006 সালে আসে। 2006 সালে আসে। তাহলে সবগুলোই রুরাল ডেভেলপমেন্টে হেল্প করে। নেক্সট আছে, which of the following is not recommended of the নারসিমহাম কমিটি 1991? এখানে দেখো, নারসিমহাম কমিটি অর্থাৎ নারসিমহাম, তিনি রিজার্ভ ব্যাংকের একজন প্রাক্তন গভর্নর। এখন এই নারসিমহাম, নারসিমহাম, তার দুটো আলাদা আলাদা কমিটি তৈরি করা হয়েছিল। প্রথম কমিটি সেটি তৈরি করা হয়েছিল 1991 এ, অ্যাট দ্য টাইম অফ পিভি নরসিংহ রাও, ক্লিয়ার? আর 1998 এ যে কমিটি তৈরি করা হয়েছিল সেটি কার সময়? সেই সময় ছিলেন প্রাইম মিনিস্টার দেবগৌড়া, অর্থাৎ এইচডিডি গৌড়া, ক্লিয়ার? তাহলে এখানে ছিলেন পিভি নরসিমহা রাও, আর এখানে এইচডিডি গৌড়া। আচ্ছা, এখন প্রথম যেটি করা হয়েছিল 1991 এ, এটিকে বলা হয় ফাইন্যান্সিয়াল সিস্টেমকে চেঞ্জ করা এবং তার যে রিফর্ম আনা, তার জন্য। তাহলে এখানে যে কাজটি করা হয়েছিল সেটি কি? সেটি হচ্ছে ফাইন্যান্সিয়াল সিস্টেমকে রিফর্ম করার জন্য। কিন্তু 1998 এ যেটি গৌড়া, তিনি যখন প্রাইম মিনিস্টার ছিলেন সেই সময়, যদিও খুব অল্প দিনের জন্য ছিলেন, সেই সময় পি চিদম্বরম ফাইন্যান্স মিনিস্টার ছিলেন। সেই সময় আমরা যে রিফর্ম কমিটি দেখতে পাই সেটি কি? সেটি হচ্ছে ব্যাংকিং সেক্টর রিফর্ম কমিটি। ব্যাংকিং সেক্টর, ক্লিয়ার? সেক্টর। তাহলে সেম পারসন নরসিমহাম। দেখো, পিবি নরসিংহ রাও তিনি প্রাইম মিনিস্টার, তিনি আলাদা ব্যক্তি। নরসিমহাম তিনি আলাদা ব্যক্তি। এখানে আমাদের যেটি জানতে চাওয়া হয়েছে, এই যে 1998 এর যে কমিটি, সেই কমিটি কোনটি রেকমেন্ড করেনি সেটি আমাদের জানতে চেয়েছে। এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে কোনটি করেনি সেটি জানতে চেয়েছে। কি বলেছে? তাহলে অপশন প্রথমটি হচ্ছে গ্রেটার অটোনমি ফর দ্য পাবলিক সেক্টর ব্যাংকস, এটি রেকমেন্ড করেছিলেন অবশ্যই। সেগ্রিগেশন অফ দ্য রোলস অফ দ্য রিজার্ভ ব্যাংক অ্যাজ দ্য রেগুলেটর অফ দ্য ব্যাংকস অ্যান্ড অ্যাজ এ ওনার অফ এ ব্যাংক। দেখো, এখানে যেটি আছে যে একটা সময় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে রেগুলেশন পাওয়ার সেটি একটু অন্যরকম ছিল, বাট এখানে রেকমেন্ড করা হয়েছিল 1998 এ যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে শুধুমাত্র রেগুলেটর হিসেবে বা রেগুলেটিং ব্যাংক হিসেবেই কাজ করা উচিত। মার্জার অফ লার্জার ইন্ডিয়ার ব্যাংকস, অর্থাৎ ইন্ডিয়ান ব্যাংকস, পাবলিক সেক্টর ব্যাংক, সেগুলো অনেক বেশি সংখ্যায় ছিল, সেগুলোকে মার্জ করে অল্প সংখ্যায় করার যে একটি রেকমেন্ডেশন, সেটি আমরা 1998 এর ন্যাশনাল কমিটি যে রেকমেন্ডেশন সেখানে দেখতে পাই। আর কি আছে? অটোনমি টু দ্য ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এখানে যেটি আছে যে ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যে অটোনমি,
সেটি সেটি আমরা আচ্ছা দেখো, ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যে অটোনমি, এই ধরনের আমরা কোনো রেকমেন্ডেশন আমরা দেখতে পাই না, ঠিক আছে, 1998 এর নার্সিং হোম কমিটিতে। নেক্সট আছে, ফর মোস্ট গুডস অ্যান্ড সার্ভিসেস দ্য গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ইজ শেয়ার্ড বাই দ্য সেন্ট্রাল অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট ইন দ্য রেশিও। দেখো এখানে যেটি বলা হচ্ছে যে বেশিরভাগ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের যে যে শেয়ার রেশিও, অর্থাৎ সেন্ট্রাল জিএসটি দ্যাট ইজ সি জিএসটি আর স্টেট স্টেট জিএসটি জিএসটি আর আবার জানি ইন্টিগ্রেটেড জিএসটি আছে আইজিএসটি, দুটো রাজ্যের মধ্যে যখন জিএসটি সেটিকে লাগু করা হয়। এই ধরনের সিচুয়েশনে আমরা যখন সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্টের মধ্যে যখন যে শেয়ার, সেই শেয়ার কতটা দেখি, জেনারেলি আমরা দেখি 50-50, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টও 50 পায়, স্টেট গভর্নমেন্টও 50 হয়। কিন্তু রিসেন্টলি তোমরা যদি নিউজ দেখো তাহলে সেখানে দেখতে পাবে যে কেরালাতে একজন কেরালার যিনি ফাইন্যান্স মিনিস্টার, তিনি একটি নতুন প্রস্তাব এনেছেন যেখানে বলা হয়েছে 60-50 করা উচিত, 60-40 করা উচিত। 60-40 মানে কি, স্টেট যাতে পায় 60% আর 40 যাতে ইউনিয়ন গভর্নমেন্ট পায়, ইউনিয়ন গভর্নমেন্ট, যদি এখনো এটি পাস হয়নি, ঠিক আছে। নেক্সট, দ্য এলপিজি মডেল অফ ডেভেলপমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউসড। অনেক আগে বলে দিয়েছি যে এলপিজি ফর্ম এসেছিল 1991-এ এট দ্য টাইম অফ প্রাইম মিনিস্টার পিবি নরসিংহ রাও আর ফাইন্যান্স মিনিস্টার ডক্টর মনমোহন সিং। What was the reason behind the 1966-1969 plan holiday? দেখো 1966-1969 plan holiday কেন হয়েছিল? কারণ 1962 আর 1965 এর ওয়ার, 1962 ওয়ার হয়েছিল কার সাথে? চায়নার সাথে। তাহলে চায়নার সাথে ওয়ার হয়েছিল ইন্ডিয়ার। আবার 1965-এ পাকিস্তানের সঙ্গে ওয়ার হয়েছিল। পাকিস্তান, ওকে, পাকিস্তান পাকিস্তান তার সাথে ওয়ার হয়েছিল। আবার তার সাথে আমরা সেই সময়ে আমরা ড্রট দেখতে পাই, মানে খরা, সেটি কত সালে? 1966 থেকে 1967, অর্থাৎ খরা দেখতে পাই। এই সমস্ত কিছুর জন্য একসাথে আমরা বলতে পারবো যে এই 1969-এ যে থার্ড 5-year প্ল্যান হওয়ার, ফোর্থ 5-year প্ল্যান হওয়ার কথা ছিল 1966 থেকে 1971 পর্যন্ত, সেটি হয়নি। ওকে, তাহলে 2 ইয়ার্স ড্রট, এটি ঠিক আছে। ল্যাক অফ রিসোর্স কমে গিয়েছিল। আর কি আছে? ইনক্রিজ ইন ইনফ্লেশনারি প্রেসার, অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি, সবগুলোই আমরা দেখতে পাই। তার মানে অল অফ দ্য অ্যাবভ। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং কমোডিটিস ইজ এক্সপোর্টেড দ্য মোস্ট ফ্রম ইন্ডিয়া? ইন্ডিয়া থেকে সবথেকে বেশি কমোডিটিস আমরা কোনটি এক্সপোর্ট হতে দেখি? এখানে যে অপশনগুলো আছে তাদের মধ্যে ইঞ্জিনিয়ারিং গুডস, অর্থাৎ মোটরসাইকেল, কার, তারপর রেলওয়ে কোচ, কম্পিউটার সফটওয়্যার, এই সমস্ত কিছু আমরা এক্সপোর্ট হতে দেখি অন্যান্য দেশে। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট? এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে কোনটি ইনকারেক্ট আমাদের বার করতে হবে। দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইনফ্লুয়েন্সেস দ্য রেগুলেটরি অ্যান্ড সুপারভাইজারি স্ট্যান্ডার্ডস অফ দ্য নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজ। দেখো আগেও একবার বলেছি যে নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজের উপরে মনিটারি পলিসি অ্যাপ্লাই করতে পারে না, অর্থাৎ সিআরআর, এসএলআর, এই সমস্ত কিছু অ্যাপ্লাই করতে পারে না, বাট রেগুলেটরি অ্যান্ড সুপারভাইজারি স্ট্যান্ডার্ড এগুলো অবশ্যই অ্যাপ্লাই করতে পারে আরবিআই। নেক্সট আছে, স্টেবিলাইজ দ্য শর্ট টার্ম রেটস অফ ইন্টারেস্ট অর দ্য কল ইন্টারেস্ট। দেখো এই যে শর্ট টার্ম ইন্টারেস্ট বা কল ইন্টারেস্ট, এদের এগুলোর মাধ্যমে ইকোনমিক যে স্টেবিলাইজেশন, এটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া করে থাকে। আবার কি, প্রোভাইডিং রিডিসকাউন্টিং অ্যান্ড বরোয়িং ফেসিলিটিস অফ দ্য কোঅপারেটিভ ব্যাঙ্ক অলরেডি নিজেদের একটি গ্রুপের মধ্যে চলে এবং তাদের রিভাইভ করার জন্য তাদেরকে মার্কেটে যাতে তারা টিকে থাকে সেই জন্য রিডিসকাউন্টিং অথবা বরোয়িং, অর্থাৎ আরবিআইয়ের কাছ থেকে বরোয়িং এর মাধ্যমে তাদের যাতে কাজকর্ম সঠিকভাবে চলতে থাকে সেই জিনিসটা দেখার দায়িত্ব আরবিআই অবশ্যই নিয়েছে। আবার কি আছে, প্রোভাইডস লোন ফেসিলিটিস টু দ্য কর্পোরেট হাউস। লোন ফেসিলিটিস কর্পোরেট হাউসকে, কোনো বিজনেসকে আরবিআই দেয় না লোন ডাইরেক্টলি। তাহলে ইনকারেক্ট কোনটি? ডি। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কমার্শিয়াল ব্যাংক? কমার্শিয়াল ব্যাংক মানে কি? কমার্শিয়াল ব্যাংক মানে হচ্ছে কমার্স, অর্থাৎ বিজনেসে যারা হেল্প করে যে ব্যাংক, তাদেরকে আমরা বলি কমার্শিয়াল ব্যাংক। এখন যে সমস্ত ব্যাংক লোন দেয় অথবা ডিপোজিট অ্যাকসেপ্ট করে, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট বা কোনো ফিক্সড ডিপোজিট, এই সমস্ত কিছু, তাদেরকে আমরা বলবো কমার্শিয়াল ব্যাংক। এখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একদমই কমার্শিয়াল ব্যাংক নয়। কোঅপারেটিভ ব্যাংক কমার্শিয়াল ব্যাংক নয়, তার কারণ হচ্ছে এরা নিজেদের একটি গ্রুপ, সেই গ্রুপের যারা মেম্বার থাকে তারাই সেই কোঅপারেটিভ ব্যাংকের মধ্যে সাধারণত তারা সার্ভিস পায়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অবশ্যই একটি কমার্শিয়াল ব্যাংক। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট দ্য ইমিডিয়েট ইম্প্যাক্ট অফ দ্য গ্লোবালাইজেশন ইনিশিয়েটেড ইন 1991? দেখো 1991 এর যে এলপিজি রিফর্ম এসেছিল, আমরা অনেকবার আলোচনা করলাম, তার ফলে সবথেকে বেশি যেটি হয়েছিল সেটি হচ্ছে ফরেন মার্কেট ইন্ডিয়াতে এন্ট্রি করে।
ওকে, এবং ইন্ডিয়া ফরেন মার্কেটে এন্ট্রি করে, কারণ আমরা দেখতে পাই গ্লোবালাইজেশন, সেখানে এলপিজি দেখতে পাই, অর্থাৎ গ্লোবালাইজেশন আমরা দেখতে পাই। ওকে, তাহলে এখানে যে প্রথম অপশন আছে ইনক্রিজ ইনফরমালাইজেশন অফ দ্য ইকোনমি, এটি মানে কি? এর মানে হচ্ছে ইনফরমাল সেক্টরের সংখ্যা বাড়তে থাকে তাই জিজ্ঞেস করা এখানে বলা হয়েছে। বাট আমরা জানি যে ইনফরমাল সেক্টর না বেড়ে সেখানে সার্ভিস সেক্টর বাড়ে 1991 এর যে গ্লোবালাইজেশন তারপর। তার মানে এটি ভুল আছে। ইফেক্টিভ অ্যাক্সেস টু ফরেন মার্কেটস, এটি ঠিক আছে, অর্থাৎ ফরেন মার্কেটস আমরা এন্ট্রি করতে পারি গ্লোবালাইজেশনের জন্য। নেক্সট আছে ডিক্রিজিং ইনকাম ইনইকুয়ালিটিস। দেখো, ইনকাম ইনইকুয়ালিটিস এটি সাধারণত ওই 1991 এর গ্লোবালাইজেশনের জন্য সেইভাবে হয়নি। বাট ইনকাম ইনইকুয়ালিটিস যদি আমরা বলি তাহলে সেটা ডিফারেন্ট জিনিসের জন্য। সেটা হয়েছিল 1965 এর যে যে গ্রিন রেভলিউশন তার ফলে কিছুটা হয়েছিল, সেটা যদিও অন্য একটি জিনিস। তো এইটিকে আমরা ট্রু সেন্সে বলতে পারবো না, যদিও এটা আমাদের সারা সময় ধরে যুগ যুগ ধরে আমাদের দেশে হয়ে আসছে ইনকাম ইনইকুয়ালিটিস। বাট 1991 এর জন্য স্পেশালি আমরা বলতে পারবো না। বাট আমরা একটা জিনিস বলতে পারবো, সেটি হচ্ছে এফেক্টিভ অ্যাক্সেস টু ফরেন মার্কেট, সেটি হচ্ছে 1991 অনুযায়ী হয়েছিল। ইনক্লুসিভ গ্রোথ ইজ দ্যাট প্রসেস অফ গ্রোথ। আচ্ছা, ইনক্লুসিভ গ্রোথ মানে কি? ইনক্লুসিভ গ্রোথ মানে হচ্ছে যারা সমস্ত পিপল রয়েছে, মানুষ যারা সমস্ত সোসাইটি, সমস্ত সেক্টরে, সমস্ত জাতির যারা মানুষ রয়েছে, তারা যখন সমানভাবে যখন একটি মার্কেটে, একটি ফাইন্যান্সিয়াল মার্কেটে বা একটি দেশের যে সমস্ত সেক্টর সেখানে যখন পার্টিসিপেট করে এবং তারা সেখান থেকে লাভ পায়, সেটিকে আমরা বলি ইনক্লুসিভ গ্রোথ। আর তাহলে আমরা কি বলতে পারবো যে ইনক্লুসিভ গ্রোথ কি? where all people participate and get benefited and benefit equitably. Next আছে which of the following issues currency notes above denomination of 1 rupee note? আচ্ছা, আমরা জানি যে 1 rupee নোট আর কয়েন শুধুমাত্র ইউনিয়ন গভর্নমেন্টের যে ফাইন্যান্স মিনিস্ট্রি, সেই ফাইন্যান্স মিনিস্ট্রি এই 1 রুপি নোট আর কয়েনকে ইস্যু করে। বাদবাকি সমস্ত নোট আরবিআই এর মাধ্যমে ইস্যু করা হয়। ক্লিয়ার? এই দুটো, তার মধ্যে 1 রুপি নোটে সাইন কার থাকে? ফাইন্যান্স সেক্রেটারি। ওকে, ফাইন্যান্স সেক্রেটারি সাইন থাকে 1 রুপি নোটে, আর আরবিআই এর সই থাকে, অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নরের সই থাকে। গভর্নর তার সই থাকে এই 1 রুপি নোট ছাড়া সমস্ত নোটে, অর্থাৎ 10 টাকা থেকে শুরু করে যে 2000 টাকার নোট আছে সমস্ত নোটে আরবিআই গভর্নরের সাইন থাকে। এখানে যেটি জিজ্ঞেস করা হয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং ইস্যুস কারেন্সি নোটস অ্যাবভ দ্য ডিনোমিনেশন অফ 1 রুপি, অর্থাৎ 1 টাকার যে নোট তার উপরে যেই নোটগুলো হয় সেগুলো কে ইস্যু করে? সেটি হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ক্লিয়ার? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে আরবিআই অ্যাক্ট রয়েছে 1934, এটি খুব পপুলার একটি অ্যাক্ট। 1934 এটি নানান সময় তোমরা পরীক্ষায় আসতে দেখেছো। এই আরবিআই 1934 সেকশন 22 অনুযায়ী আরবিআই এই সমস্ত 1 টাকার উপরে সমস্ত নোটকে ইস্যু করে। সেটি হচ্ছে সেকশন 22। ক্লিয়ার? নেক্সট, দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইস্যুস কারেন্সি নোটস মেইনটেইনিং। দেখো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যখন নোট ইস্যু করে তখন কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করতে হয়। সেটিকে কি বলা হয়? সেটি বলে এমআরএস সিস্টেম। এমআরএস মানে কি? মিনিমাম রিজার্ভ সিস্টেম, যেটি পাস করা হয়েছিল 1956 এ। এখন এই মিনিমাম রিজার্ভ সিস্টেমে বলা হয় যে আরবিআই যখন কোনো কোনো টাকা ইস্যু করবে তখন তখন 200 কোটি মতো তাকে রিজার্ভে রাখতে হবে। তাই সেই 200 কোটির মধ্যে 115 কোটি গোল্ড অথবা গোল্ড বুলিয়ন্সে রাখতে হবে, অর্থাৎ গোল্ডে রাখতে হবে। আর বাদবাকি মিনিমাম 85 কোটি বা 85 ক্রোর্স এটি ফরেন কারেন্সি, যেমন ইউএস ডলার হিসেবে এটিকে জমা রাখতে হবে। এটি হচ্ছে এমআরএস সিস্টেম বা মিনিমাম রিজার্ভ সিস্টেম। এর মাধ্যমে কারেন্সি প্রিন্ট করা হয়। আচ্ছা, তাহলে আমরা কি বলবো? সেটি হচ্ছে আ মিনিমাম রিজার্ভ অফ গোল্ড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ। ক্লিয়ার? নেক্সট আছে ফিসক্যাল ডেফিসিট ইন দ্য সেন্ট্রাল বাজেট অফ ইন্ডিয়া ইজ। ফিসক্যাল ডেফিসিট মানে কি? একদম প্রথমে বলেছি যে ফিসক্যাল ডেফিসিট মানে কি? খরচ বেশি হয়ে যাচ্ছে, ইনকাম কম হয়ে যাচ্ছে। তাহলে সেটাকে কি বলবো? ফিসক্যাল ডেফিসিট ইন সেন্ট্রাল বাজেট ইজ টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্টস এক্সক্লুডিং বরোইংস অ্যান্ড আদার লায়াবিলিটিস। মানে কি? মানে হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার, অর্থাৎ এক্সপেন্ডিচার এদিকে রাখলাম, খরচ বেশি হয়ে গেছে, সেখান থেকে কাকে বিয়োগ করছি? কতটা ইনকাম হয়েছে। সে ইনকামকে কোথায় রাখবো? সেটাকে রিসিপ্টে রাখবো। সেটি হচ্ছে RECEIPT, রিসিপ্ট। কিন্তু এখানে একটি ব্যাপার আছে যে এই রিসিপ্ট থেকে আমরা যেই বরোইংস আছে, অর্থাৎ আমরা আবার অন্য জায়গা থেকে ধার নিচ্ছি, দেশ বা বিদেশের বিভিন্ন জায়গা থেকে বড় করছি, সেই সমস্ত লায়াবিলিটিস গুলোকেও আমাদের এখান থেকে বাদ দিতে হবে। তাহলে টোটাল রিসিপ্টস অ্যান্ড তার সাথে
এক্সক্লুডিং রিসিপ্টস এক্সক্লুডিং বরোয়িংস, ওকে, এক্সক্লুডিং বরোয়িংস, অর্থাৎ এটিকে বিয়োগ করে দেবো। সেটি কি? সেটি হচ্ছে বরোয়িংস, ওকে, ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারবো যে টোটাল এক্সপেন্ডিচার মাইনাস কি টোটাল রিসিপ্টস এক্সক্লুডিং, টোটাল রিসিপ্টের মধ্যে আমরা কাকে এক্সক্লুড করছি, বাদ দিচ্ছি, সেটি হচ্ছে বরোয়িংস অ্যান্ড আদার লায়াবিলিটিস। নেক্সট আছে ইন্ডিয়ান রুপি ইজ ফুললি কনভার্টেবল ইন, ইন্ডিয়ান রুপি এটি কিসে ফুললি কনভার্টেবল হয়? বর্তমানে ইন্ডিয়ান রুপি 1994 থেকে ক্যাপিটাল অ্যাকাউন্টে ফুললি কনভার্টেবল হয়। ক্যাপিটাল অ্যাকাউন্ট মানে কি? মানে হচ্ছে যারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠায় অথবা আমাদের দেশ অন্য দেশের সঙ্গে যখন ব্যবসা বাণিজ্য করে, তখন গুডস অ্যান্ড সার্ভিসেস যখন কেনাবেচা হয় তখন টাকার এক্সচেঞ্জ হয়, এটিকে আমরা বলবো কারেন্ট অ্যাকাউন্ট। আর কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টেবিলিটি ফুললি হয়, কোনো রকম আরবিআই বা কোনো রকম যে বাধা সেগুলো আমরা সাধারণত পাই না, ওকে। সেরকম আমরা লিমিটেশন বা রেগুলেশন আমরা দেখতে পাই না কারেন্ট অ্যাকাউন্টে, কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টে এখনো পর্যন্ত ফুললি আমাদের কনভার্টিবিলিটি এখনো দেখতে পাই না, সেটি এখনো পার্শিয়াল, সেগুলো এখনো পার্শিয়াল। এখন ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি মানে কি? মানে হচ্ছে বিদেশ থেকেই কেউ যখন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করবে অথবা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট করবে বা আদার ধরনের কোনো ক্যাপিটাল অ্যাকাউন্ট যখন ট্রানজাকশন করবে, এই সমস্ত কিছু যখন করবে, সেগুলো করতে গেলে রুলস অ্যান্ড রেগুলেশন আছে এবং সেগুলো ইজিলি করা যায় না, সেগুলোর জন্য পারমিশন নিতে হয়, ওকে। তাহলে পারমিশন নেওয়ার জন্য এটিকে আমরা বলবো রেগুলেশনের জন্য আমরা বলবো পার্শিয়াল। সেটি কি? সেটি হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, সেটি হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, সেটি হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর কারেন্ট অ্যাকাউন্ট কি ফুললি কনভার্টেবল হয় 1994 থেকে। আচ্ছা, হাউ ডু কমার্শিয়াল ব্যাংকস ক্রিয়েট মানি? আচ্ছা, কমার্শিয়াল ব্যাংক কিভাবে মানি তৈরি করে? মানি তৈরি করে মানে কি? মানি ছাপায় না, মানি তাদের কাছে আসে। দেখো, আমরা আগেও বললাম যে কমার্শিয়াল ব্যাংক মানি তৈরি করে মানে কি? মার্কেটে তারা কিভাবে মানি দেয়? আগে বললাম যে ব্যাংকের কাছে যখন ডিপোজিট করা হয়, সেই ডিপোজিটের এনডিটিএর এর কিছু পার্সেন্টেজ সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও, এসএলআর, স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও হিসেবে জমা রাখতে হয়। বাদ বাকি ব্যাংক কি করে? মানুষকে লেন্ড করে, ধার দেয়। অর্থাৎ লেন্ডিং এর মাধ্যমে মার্কেটে টাকা ছাড়ে, মানুষ টাকা নেয়, মানুষ খরচ করে। এটাই হচ্ছে কমার্শিয়াল ব্যাংক ক্রিয়েট মানি। ক্রিয়েট মানি মানে এই নয় যে প্রিন্ট করছে মানি, ক্রিয়েট মানি মানে হচ্ছে মার্কেটে মানি আসছে, মানি ছড়াচ্ছে, টাকা ছড়ছে। নেক্সট আছে দ্য লার্জেস্ট এমপ্লয়ার ইন ইন্ডিয়া ইজ, লার্জেস্ট এমপ্লয়ার ইন্ডিয়াতে সবথেকে বেশি কি? সেটি হচ্ছে এগ্রিকালচারাল সেক্টর। আমরা জানি যে এগ্রিকালচারের মধ্যে ইনফর্মাল সেক্টর, আগেই বললাম যে ইনফর্মাল সেক্টরের মধ্যে এগ্রিকালচারের সবথেকে বেশি। আর অ্যারাউন্ড 51% যদি আমরা বলি সেটি পপুলেশনের দিক থেকে, তাহলে আমরা বলবো এই এগ্রিকালচারের সঙ্গে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি কানেক্টেড। আর এই এগ্রিকালচারের মধ্যেই আমরা একটি আনএমপ্লয়মেন্ট দেখতে পাই, সেটি হচ্ছে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট দেখতে পাই। ডিসগাইজড মানে ছদ্মবেশী। ছদ্মবেশী কেন? তার কারণ হচ্ছে ধরো একটি জায়গায় কাজ হচ্ছে, এখানে 10 জন লোক নিয়ে এই জমিটি চাষ করা যাবে, কিন্তু সেখানে যেহেতু কোনো রকম বাধ্যবাধকতা নেই, সেখানে 10-এর বদলে 20 জন কাজ করছে। তার মানে কি? তার মানে হচ্ছে 10 জন নিয়ে যে কাজটি করতে পারত, অর্থাৎ আউটপুট যা হতে পারত, 20 জন মিলেও সে একই আউটপুট হচ্ছে, কোনো লাভ নেই। এটি হচ্ছে এক প্রকার আনএমপ্লয়মেন্ট, ওকে। আর এই ছদ্মবেশী আনএমপ্লয়মেন্ট বা ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট আমরা এগ্রিকালচারাল সেক্টরে মেইনলি আমাদের ইন্ডিয়াতে দেখতে পাই। নেক্সট আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রাম? পভার্টি অর্থাৎ যে দরিদ্রতা অ্যালিভিয়েশন প্রোগ্রাম নয়, কোনটি আমাদের জানতে চেয়েছে। দেখো, প্রথমটি যেটি আছে সেটি হচ্ছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এখন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আইআরডিপি, যেটি 1978 এ ইমপ্লিমেন্ট যেটি শুরু করা হয়েছিল, অর্থাৎ ক্রিয়েটেড শুরু করা হয়েছিল 1978 এ, বাট ইমপ্লিমেন্ট করা হয়েছিল 1978 এ, বাট ইমপ্লিমেন্ট করা হয়েছিল 1908 এ। এটি হচ্ছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ রুরাল ডেভেলপমেন্ট এবং তাদের যে পভার্টি অ্যালিভিয়েশন এর মধ্যে আমরা দেখতে পাই। আবার কি আছে? আয়ুষ্মান ভারত যোজনা। এখন আয়ুষ্মান ভারত যোজনা এটি হচ্ছে হেলথ একটি স্কিম, যেটি সেন্ট্রাল গভর্নমেন্ট 2018 এ এটি পাস করে আন্ডার মোদি গভর্নমেন্ট। তো এটি স্বাভাবিকভাবে এটি পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রাম না, এটি হেলথের একটি বেনিফিশিয়াল একটি প্রোগ্রাম। নেক্সট আছে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা। একটু আগে বললাম যে পিএম আবাস যোজনা গ্রামীণ, ওকে, পিএম আবাস যোজনা গ্রামীণ, যেটি 2016 সালে এটি লঞ্চ করা হয়। তো স্বাভাবিক এটি একটি পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রাম বা গ্রামের উন্নতির জন্য, মানুষের উন্নতির জন্য আমরা দেখতে পাই। ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, এই ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন এটি 2011 সালে, যেটি অ্যাট দ্য টাইম অফ ডক্টর মনমোহন সিং, এটি একটি যাকে বলে রোজগার একটি যোজনা, এটি আমরা দেখতে পাই, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, ক্লিয়ার? নেক্সট আছে দ্য ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি ফেসেস কম্পিটিশন। দেখো, ইন্ডিয়ান যে ইন্ডাস্ট্রিয়াল টেক্সটাইল এটি
কোন কোন দেশের সাথে কম্পিটিশনে ফেস করছে টাফ সিচুয়েশন? চায়না, সাউথ কোরিয়া, জাপান, প্রত্যেকটি দেশের সাথে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটস হ্যাজ দ্য হাইয়েস্ট ইনফ্যান্ট মর্টালিটি রেট? দেখো, ইনফ্যান্ট মর্টালিটি রেট মানে হচ্ছে জন্মের পর থেকে 1 বছরের মধ্যে যখন বাচ্চা মারা যায় সেটিকে আমরা বলবো ইনফ্যান্ট মর্টালিটি রেট। ক্লিয়ার? এখন এই ইনফ্যান্ট মর্টালিটি রেটে সবথেকে বেশি কোন রাজ্যে দেখতে পাই, এখানে যে অপশনগুলো আছে তাদের মধ্যে মধ্যপ্রদেশ। অ্যারাউন্ড 48 বাচ্চা যখন জন্মায় এবং তাদের যখন 1 বছর বয়স হয় তার মধ্যেই 1000 জনের মধ্যে 48 জনই মারা যায়, সবথেকে বেশি ইন্ডিয়াতে। ক্লিয়ার? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবির কাজ কি? আগেই বললাম যে স্টক এক্সচেঞ্জ এবং তার যে অ্যাডমিনিস্ট্রেশন অথবা যে কন্ট্রোল, এই সমস্ত কিছু কে দেখে? সেবি দেখে। সেবি এখন কমোডিটি মার্কেটকেও দেখে এবং এই সেবি কত সালে এটি এস্টাবলিশড হয়? সেবির এস্টাবলিশমেন্ট আমরা দেখতে পাই 1988 12th এপ্রিল। ওকে, এটি যখন তৈরি হয় এটি একটি জাস্ট তৈরি হয় এক্সিকিউটিভ বডি হিসেবে, কিন্তু এটিকে স্ট্যাচুটরি পাওয়ার অর্থাৎ পার্লামেন্টের মাধ্যমে পাওয়ার দেওয়া হয় কখন? সেটি হচ্ছে 1992 1992, যেখানে সেবি অ্যাক্টের মাধ্যমে সেবি অ্যাক্ট 1992 এর মাধ্যমে পার্লামেন্টের যে পাওয়ার অর্থাৎ স্ট্যাচুটরি পাওয়ার দেওয়া হয়। ক্লিয়ার? আর সেবির হেডকোয়ার্টার কোথায় আছে? মুম্বাইয়ে আছে। পরীক্ষায় এগুলো আসে মুম্বাই। ক্লিয়ার? নেক্সট, দ্য লেটেস্ট পপুলেশন সেন্সাস ওয়াজ আন্ডারটেকেন। দেখো, আগেই বললাম যে পপুলেশন সেন্সাস লেটেস্ট যদি বলি 2011, বাট 2021 হওয়ার কথা ছিল, যেটি এখনো হয়নি। সেটি হবে 2025 হওয়ার কথা আছে। আর কে নিবে? সেটি হচ্ছে এই সেন্সাস কে করে সাধারণত? NSO, দ্যাট ইজ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। In 2023, which country has emerged as the biggest trading partner of India? এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে সবথেকে বিগেস্ট ট্রেডিং পার্টনার ইন্ডিয়ার, সেটি কি ছিল 2023-এ? সেটি ছিল ইউনাইটেড স্টেটস। বাট এই মুহূর্তে আমি যখন ক্লাস নিচ্ছি অর্থাৎ 2024-এর শেষের দিকে, এই মুহূর্তে যদি বলি একদম কারেন্ট সিচুয়েশন, তাহলে চায়না চায়না সেই চায়না হচ্ছে বিগেস্ট ট্রেডিং পার্টনার ইন্ডিয়ার। টু ওয়েজে, মানে আমাদের দেশ এবং তাদের দেশের মধ্যে ইম্পোর্ট এক্সপোর্ট যখন একসাথে ধরি, সেই হিসেবে বলবো চায়না সবথেকে বিগেস্ট ট্রেডিং পার্টনার অফ ইন্ডিয়া। নেক্সট আছে, দ্য 8th প্ল্যান ওয়াজ পোস্টপন্ড বাই 2 years বিকজ। দেখো, 8th প্ল্যান যেটি 1989 হওয়ার কথা ছিল সেটি হয়নি। তার কারণ ফার্স্ট হচ্ছে সেখানে 1989 থেকে 1990 একজন প্রাইম মিনিস্টার এসেছিলেন যার নাম হচ্ছে ভিপি সিং। দেন 1990 থেকে 1991 পর্যন্ত এসেছিলেন চন্দ্রশেখর। তারপরে যিনি এসেছিলেন তিনি স্টেবল 1991 থেকে 1996, তিনি পিভি নরসিংহ রাও, যখন এলপিজি রিফর্ম এসেছিল। তো এই যে এত ইনস্টেবিলিটি অর্থাৎ পলিটিক্যাল যে ইনস্টেবিলিটি বারবার চেঞ্জ হচ্ছে, এইসবের জন্য আমরা 8th 5-year প্ল্যান আসতে দেখিনি এবং পরবর্তী ক্ষেত্রে আমরা 8th 5-year প্ল্যান সেটি 1991-এ আসতে দেখি। ওকে, ক্লিয়ার? 1992-তে আসতে দেখি। তো 1990 থেকে 1991 আর 1991 থেকে 1992, এই দুটো বছরকে কি বলা হয়? অ্যানুয়াল প্ল্যানস বলা হয়। কেন হয়েছিল সেই প্রবলেম? পলিটিক্যাল চেঞ্জ at the center. Which of the following comes under the union budget? ইউনিয়ন বাজেটের মধ্যে কি কি পড়ে? রেলওয়েজ, মিউনিসিপ্যালিটিস, পঞ্চায়েত অ্যান্ড পোস্ট অ্যান্ড টেলিগ্রাফস। দেখো, রেলওয়েজ, পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ দুটোই ইউনিয়ন বাজেটের মধ্যে পড়ে। আর আমরা জানি যে 2017 সালে এই রেলওয়ের যে সেপারেট বাজেট হতো আগে, সেই সেপারেট বাজেটকে 2017 সালে ইউনিয়ন বাজেটের মধ্যে একসঙ্গে ইনক্লুড করে দেওয়া হয়েছে আন্ডার মোদি গভর্নমেন্ট। মিউনিসিপ্যালিটিস, এটি অবশ্যই একটি স্টেট সাবজেক্ট, স্টেট বাজেটের মধ্যে পড়ে। পঞ্চায়েত, এগুলো সমস্ত কিছু স্টেট বাজেটের মধ্যে পড়ে। When has demonetization been last announced? খুব পপুলার, তোমরা খুব ভালোভাবে জানো যে 8th নভেম্বর 2016-এর সেই সন্ধ্যাবেলা যখন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে 500 টাকা আর 1000 টাকার নোট বাতিল হয়ে যাচ্ছে এবং নতুন নোট আসছে, সেটি হচ্ছে 500 টাকা আর 2000 টাকা। এই যে ডিমনিটাইজেশন আমরা দেখতে পাই কখন? 8 নভেম্বর 2016। এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে আমরা বলবো 2016 গান্ধী সিরিজের যেই নোটগুলো ছিল সেগুলো। নেক্সট, রেপো স্ট্যান্ডস ফর ইন রিপো রেট। আগেই বললাম যে রেপো কি? রিপো হচ্ছে রিপারচেসিং রেট। রিপারচেসিং রেট মানে কি? রেট মানে হচ্ছে আরবিআই এখানে আছে, এখানে কি আছে?
ব্যাংক আছে। তাহলে রিপারচেসিং রেট যেটি এখন হচ্ছে 6.50%, এর মানে হচ্ছে আরবিআই ব্যাংকের কাছ থেকে সিকিউরিটিজ কিনে নিচ্ছে। ভালো করে বোঝো। শর্ট টার্মের জন্য ওভারনাইট যখন ব্যাংকের কাছে ফাইন্যান্সে যখন ক্রাঞ্চ দেখা দেয়, তখন ব্যাংক সিকিউরিটিজ আরবিআই ব্যাংকের কাছ থেকে সিকিউরিটিজ কিনে নেয়। এখন আরবিআই যখন ব্যাংকের কাছ থেকে কিনছে, ভালো করে বোঝো, আরবিআই যখন ব্যাংকের কাছ থেকে কিনছে, তখন আরবিআই টাকা দেবে কাকে? ব্যাংকে। ব্যাংক টাকা পেল। এবং বলা হচ্ছে যে রিপারচেসিং রেট মানে কি? রিপারচেসিং মানে হচ্ছে ব্যাংককে আবার সেই সেম সিকিউরিটিজ ভবিষ্যতে কিনতে হবে, এবং এগুলো ফ্রিকুয়েন্টলি হয় অবশ্যই। কারণ রেপো রেট এর যে ফ্রিকোয়েন্সি সেটা ওভারনাইট হতে পারে বা একদম শর্ট পিরিয়ড হতে পারে। ক্লিয়ার? এটাই হচ্ছে রিপারচেসিং রেট। অর্থাৎ repo rate stands for in repurchasing rate. Next, which of the following is recently framed labor code of the government of India? Government of India কোন লেবার কোড আমরা দেখতে পাই? ভালো করে দেখো, কোড অফ ওয়েজেস, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড অফ সোশ্যাল সিকিউরিটি, প্রত্যেকটি আমরা দেখতে পাই। ওকে, দ্য মেজরিটি অফ চাইল্ড লেবার ইন ইন্ডিয়া ওয়ার্কিং। দেখো, মেজরিটি অফ দ্য চাইল্ড আমরা এগ্রিকালচারের সেক্টর সব থেকে বেশি দেখতে পাই। অ্যারাউন্ড 3.6% যে চাইল্ড লেবার ইন্ডিয়ার, তার 3.6% এগ্রিকালচারে কাজ করে। In which year was the 12th year plan বা 12th 5-year plan was completed? দেখো, 12th 5-year plan যেটি অরিজিনালি হওয়ার কথা ছিল 2012 থেকে 2017 পর্যন্ত, কিন্তু মোদি গভর্নমেন্ট যখন আসে 2014-তে, তারপরে আমরা জানি যে ফাইন্যান্স প্ল্যানিং কমিশন সেটি স্ক্র্যাপ করে দেওয়া হবে, নীতি আয়োগ আসে, তাই তো? নীতি আয়োগ যখন আসে, তখন এই 5-year প্ল্যান ইন ট্রু সেন্স যাকে বলে বাস্তব ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি এটিকে কমপ্লিট হতে সেভাবে দেখিনি। কারণ নীতি আয়োগ অলরেডি কাজ করা শুরু করে দেয় কততে? 2015 জানুয়ারিতে। বাট টেকনিক্যালি যদি বলি তাহলে আমরা বলবো 2012 থেকে 2017 পর্যন্ত, 2017-তে কমপ্লিট হয়েছিল 12th 5-year প্ল্যান। When the Reserve Bank of India conducts open market sale of securities, the cash reserves of the commercial banks. ভালো করে দেখো, এখানে যেটি বলা হয়েছে যে ওপেন মার্কেট সেল অফ সিকিউরিটিজ, তাই তো? তাহলে যখন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মার্কেটে ওপেন মার্কেটে সিকিউরিটিজকে সেল করছে মানে কি? ওকে, ওপেন মার্কেটে সেল করছে, তাহলে সেল যদি করে তার মানে কে কিনছে? আরবিআই যদি সেল করে, ব্যাংক কিনছে। কেনা মানে কি? কেনা মানে হচ্ছে টাকা দিয়ে দেয়া। কাকে দিচ্ছে? আরবিআইকে, সহজভাবে বোঝালে। তাহলে ওপেন মার্কেট অপারেশনে যখন সিকিউরিটিজ সেল করছে, ব্যাংক কিনছে, ব্যাংক কাকে টাকা দিচ্ছে? আরবিআইকে। ব্যাংকের কাছে টাকা কমে যাচ্ছে, মানে কি? মানে ক্যাশ ব্যাংকের কাছে কমে গেছে, অর্থাৎ ডিক্রিজ হয়েছে। দ্য ফার্স্ট গ্রিন রেভলিউশন ওয়াজ লঞ্চ টু এনশিওর। ফার্স্ট গ্রিন রেভলিউশন কেন লঞ্চ করা ছিল? ফুড সিকিউরিটির জন্য। কারণ একটা সময় ফুড সিকিউরিটি আমাদের দেশে যখন স্বাধীনতার পর ফুডের যে ভান্ডার সেটি কমে গেছিল, এবং সেই সময় এম.এস. স্বামীনাথন হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিড, যাকে HYV সিড বলা হয় ধান এবং গমের, সেটি আসতে দেখি, এবং যার ফলে গ্রিন রেভলিউশন দেখা যায় মেইনলি নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা, এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাই। তার পেছনে কে ছিলেন? তার পেছনে ছিলেন এম.এস. স্বামীনাথন, যাকে গ্রিন রেভলিউশনের জনক বলা হয় ইন্ডিয়াতে। ইন হুইচ অফ দ্য ফলোইং ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়ান ওয়েমেন আর মোস্টলি এমপ্লয়েড? এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে সবথেকে কোথায় আমরা ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে মহিলাদের এমপ্লয়মেন্ট আমরা সবথেকে দেখি? 60 থেকে 70% আমরা টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে দেখি, যেটা অবশ্যই একটি ওয়েমেন যে এম্পাওয়ারমেন্ট এবং তাদের যে এমপ্লয়মেন্ট তার একটি খুব বড় জায়গা। নেক্সট, দ্য সর্বশিক্ষা অভিযান, অর্থাৎ সর্বশিক্ষা অভিযান, দ্যাট ইজ SSA MSAT। দেখো, সর্বশিক্ষা অভিযান এটি অ্যাট দ্য টাইম অফ অটল বিহারী বাজপেয়ী 2000 থেকে 2001, তোমরা হয়তো ছোটবেলায় শুনে থাকবে, সে স্কুল চলে হাম একটি যেই একটি সং যেটি বার করা হয়েছিল এই সর্বশিক্ষা অভিযানের একটি থিম সং হিসেবে। সেই সময় 2000 থেকে 2001 অ্যাট দ্য টাইম অফ অটল বিহারী বাজপেয়ী এই ইউনিভার্সাল এলিমেন্টারি এডুকেশন, যাকে ইউইই বলা হয়, এটি শুরু করে। ইউইই, দ্যাট ইজ ইউনিভার্সাল এলিমেন্টারি এডুকেশন, যেখানে 6 থেকে 14 বছরের বাচ্চাদের পড়ানোর কথা বলা হয়। এবং এর পরে আমরা অনেক চেঞ্জেস দেখতে পাই শিক্ষাতে, যেমন 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দেখতে পাই, যেখানে 2002-তে যেখানে আর্টিকেল 21A ফান্ডামেন্টাল রাইটস
ইনক্লুড করা হয় বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্য 6 থেকে 14 বছরের বাচ্চা। আর্টিকেল 45 কে চেঞ্জ করা হয়। আর্টিকেল 45 এর যে ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, সেখানে 6 থেকে 14 বছরের বাচ্চাদের কথা ছিল আগে, বাট সেটিকে চেঞ্জ করে 0 থেকে, অর্থাৎ একটা বাচ্চা জন্মানোর পর থেকে 6 বছর পর্যন্ত তার যে নানান ধরনের ডেভেলপমেন্ট, সেগুলোর জন্য স্টেটকে অর্থাৎ দেশকে, সরকারকে, সমস্ত সরকারকে বলা হয় তারা যাতে কাজ করে ডিপিএসপির আন্ডারে। তার সঙ্গে আমরা 51A কে এই ফান্ডামেন্টাল ডিউটিস এটি অ্যাড করতে দেখি, যেখানে বলা হয় বাবা-মাদের আপনারা আপনাদের বাচ্চাদের শিক্ষা দিন 6 থেকে 14 বছরের বাচ্চাদের। এই সমস্ত কিছু আমরা পরপরই দেখি এই সর্বশিক্ষা অভিযানের পর। আবার তারই পরে আমরা রাইট টু এডুকেশন দেখতে পাই। রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 দেখতে পাই। এই 2009 এর এই রাইট টু এডুকেশন অ্যাক্ট 2010 এ যেটি এনফোর্স হয়। ওকে, এই সমস্ত কিছু আমরা পরপর দেখতে পাই এই সর্বশিক্ষা অভিযান, যাকে আমরা শুরু বলতে পারি। তো এই সর্বশিক্ষা অভিযান যেটি 2000 থেকে 2001 এটি চলছিল, এর মাধ্যমে কি হয়? ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন। ইউনিভার্সালাইজেশন মানে কি? ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। বাচ্চাদেরকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দেওয়া হবে, এবং সেই সময়ে বাচ্চাদের খাবার দেওয়ার যে সিস্টেম, এই সিস্টেমটা অনেক বেশিভাবে আমরা ইন্ডিয়া ওয়াইড আমরা দেখি বাচ্চাদের। তার সঙ্গে কি? ব্রিজিং জেন্ডার গ্যাপ ইন এডুকেশন, অর্থাৎ যারা জেন্ডার গ্যাপ রয়েছে, অর্থাৎ মেল এবং ফিমেল যারা স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে যাতে গ্যাপ না থাকে, এই গ্যাপ কমতে আমরা দেখি। তার সঙ্গে আছে মেইনটেনেন্স অফ দ্য স্ট্যান্ডার্ড কোয়ালিটি অফ দ্য এডুকেশন, অর্থাৎ স্ট্যান্ডার্ড কোয়ালিটি সেটি বাড়তে দেখি। এই সমস্ত কিছু আমরা সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে দেখি। নেক্সট আছে দ্য ব্যাংক রেট ইজ দ্য ইন্টারেস্ট রেট দ্যাট। দেখো, ব্যাংক রেট কি? ব্যাংক রেট হচ্ছে একটি রেট কমার্শিয়াল ব্যাংক যখন আরবিআই এর কাছ থেকে, অর্থাৎ রিজার্ভ ব্যাংকের কাছ থেকে যখন যখন ফাইন্যান্স নেয়, অর্থাৎ রিজার্ভ ব্যাংক যখন কমার্শিয়াল ব্যাংকে লেন্ড করে, সেটি যে রেটের মাধ্যমে হয় সেটি হয় ব্যাংক রেট। দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া চার্জেস দ্য কমার্শিয়াল ব্যাংক ফর লেন্ডিং দেম মানি। ওকে, তাহলে এটি হচ্ছে ব্যাংক রেট। আর ব্যাংক রেট বর্তমানে কত? ওকে, ব্যাংক রেট কত? 6.75%, যেটি মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি যে রেট, অর্থাৎ 6.75% সেম রেট। নেক্সট আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মেজর ম্যানুফ্যাকচার্ড এক্সপোর্ট আইটেম অফ ইন্ডিয়া। মেজর ম্যানুফ্যাকচার্ড এক্সপোর্ট আইটেম বর্তমানে কি? জেমস অ্যান্ড জুয়েলারি। দ্য ফার্স্ট গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া কভার্ড। ফার্স্ট গ্রিন রেভলিউশনের আগেই বললাম হাই ইয়েল্ডিং ভ্যারাইটি অফ হুইট অ্যান্ড রাইস, অর্থাৎ ধান এবং গম আমরা দেখতে পাই। এম এস স্বামীনাথন যার পেছনে ছিলেন। হুইচ সেক্টর কন্ট্রিবিউটস মোস্ট অফ দ্য গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ জিডিপির যে সব থেকে কোন সেক্টর জিডিপিকে হেল্প করেছে সেটি কি? সেটি হচ্ছে টার্সিয়ারি সেক্টর। টার্সিয়ারি সেক্টর মানে কি? সার্ভিস সেক্টরের একটি পার্ট, যার মধ্যে ট্রেড, ট্রান্সপোর্ট, ব্যাংকিং, আইটি, ইনফরমেশন কমিউনিকেশন এই সমস্ত কিছু পড়ছে। নেক্সট আছে হুইচ অফ দ্য ফলোইং গুডস ইন্ডিয়া ইম্পোর্টস মোস্ট। ইন্ডিয়া সব থেকে বেশি কোনটি ইম্পোর্ট করে সেটি কি? সেটি হচ্ছে পেট্রোলিয়াম ক্রুড, অর্থাৎ ক্রুড অয়েল। ক্রুড অয়েল ইন্ডিয়াতে সব থেকে বেশি ডিমান্ড রয়েছে, আর তার যে ইম্পোর্ট সেটি আমরা ইন্ডিয়াতে সব থেকে বেশি দেখতে পাই। অ্যাজ দ্য ব্যাংকার্স ব্যাংক, দ্য রিজার্ভ ব্যাংক রিকোয়ার্স এভরি স্কেডিউল ব্যাংক টু মেনটেন। আচ্ছা, ব্যাংকার্স ব্যাংক আগেই বললাম যে ব্যাংকার্স ব্যাংক হিসেবে রিজার্ভ ব্যাংক প্রত্যেক ব্যাংকে সিআরআর, দ্যাট ইজ ক্যাশ রিজার্ভ রেশিও, বর্তমানে যেটি 4.5%, এটি জমা রাখতে হয়। অনেক আগে এগুলো নিয়ে আলোচনা করেছি। সেটি কি? সেটি হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। নেক্সট আছে হুইচ অফ দ্য ফলোইং দ্য রিজার্ভ ব্যাংক ইউজড অ্যাজ অ্যান অ্যান্টি ইনফ্লেশনারি মেজার। দেখো, অ্যান্টি ইনফ্লেশনারি মেজার মানে কি? রিজার্ভ ব্যাংক কি করলে বা কিসের মাধ্যমে ইনফ্লেশনকে কমাতে পারবে? দেখো, ইনফ্লেশন মানে কি? ইনফ্লেশন মানে হচ্ছে মার্কেটে প্রচুর পরিমাণে পয়সা চলে এসেছে, মানি চলে এসেছে। এখন এই মানি কিভাবে এসেছে? ব্যাংক মানুষকে টাকা ধার দিয়েছে বা লেন্ড করেছে, এটি সাধারণ একটি কনসেপ্ট। এখন মানুষকে টাকা দিয়েছে কে? ব্যাংক দিয়েছে। তার মানে ব্যাংকের কাছে আগে টাকা কমাতে হবে, বা লেন্ড করার বা ধার করার যে ক্ষমতা, মানে ধার দেওয়ার ক্ষমতা মানুষকে, সেটি কমাতে হবে। তাহলে ব্যাংককে যদি ধার দেওয়ার ক্ষমতা কমাতে হয়, তাহলে ব্যাংক রেটকে বাড়াতে হবে। কেন? ব্যাংক রেট ধরো বর্তমানে রয়েছে 6.75%, এটি যদি 10% করে দেওয়া হয়, তাহলে 10% অর্থাৎ 10% হারে আরবিআই এর কাছ থেকে ব্যাংক টাকা ধার নেবে না। তাহলে ব্যাংক যদি টাকা না ধার নেয়, মানুষের কাছে কম যাবে। মানুষের কাছে কম যাওয়া মানে মার্কেটে কম আসা, অর্থাৎ ইনফ্লেশনকে রক্ষা করা গেল। অর্থাৎ আমরা বলতে পারবো ইনক্রিজ দ্য ব্যাংক রেট। ক্লিয়ার? আর ক্যাশ রিজার্ভ রেশিও রিডাকশন, এগুলো আগে অনেকবার আলোচনা করে নিয়েছি যে কমালে কি হয়। তো স্বাভাবিক এখানে যে আমরা বুঝতেই পারছি যে ব্যাংক রেট এটিকে ইনক্রিজ করলে যে ইনফ্লেশন সেটিকে আমরা প্রতিরোধ করতে পারবো। নেক্সট আছে
Which of the following is known as the Diamond City of India? Diamond City করে বলা হয় গুজরাটের সুরাটকে, কারণ 90% ওয়ার্ল্ডে 90% যে ডায়মন্ড পলিশিং এবং কাটিং এই সমস্ত কিছু আমরা গুজরাটের সুরাতে দেখতে পাই। Which of the following gives institutional credit to promote sustainable agriculture and rural development? Sustainable agricultural and rural development এর জন্য কি কাজ করছে? NABARD, that is National Bank for Agricultural and Rural Development, ওকে, যেটি কেম ইনটু এক্সিস্টেন্স অর্থাৎ এসেছিল, যার শুরু হয়েছিল সেটি কত 1982 12 জুলাই। আচ্ছা, হোয়াট ইজ সিআরআর? সিআরআর কি? ক্যাশ রিজার্ভ রেশিও, এগুলো নিয়ে বারবার আলোচনা করছি। দ্য ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়া, ফাইন্যান্স কমিশনের কাজ কি? ফাইন্যান্স কমিশন আর্টিকেল 280 অনুযায়ী, যেটা আগেই বললাম যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তিনি ফর্ম করেন, যার কাজ হচ্ছে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে যে ট্যাক্স রেভিনিউ অথবা যে রিসোর্স শেয়ার এগুলো কীরকম হবে সমস্ত কিছু দেখা, এই সেই দায়িত্ব হচ্ছে ফাইন্যান্স কমিশনের। Which of the following is not a function of the Reserve Bank of India? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোনটি ফাংশন নয় সেটি আমাদের বার করতে হবে। এখানে যে প্রথম অপশন আছে সেটি কি? সেটি হচ্ছে চেঞ্জিং দ্য ব্যাঙ্ক রেট। ব্যাঙ্ক রেট চেঞ্জ করে কি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? এখানে কোনটি নয় সেটি বার করতে হবে, তার মানে এটি ভুল, মানে এটি করে বাট আমাদের এটি চাইনি। ম্যানেজিং ওপেন মার্কেট অপারেশন, ওপেন মার্কেট অপারেশনে আগেই বলেছি সিকিউরিটিস কেনা বেচা হয়, সেই ওপেন মার্কেট অপারেশন অবশ্যই আরবিআই এখানে রয়েছে। অ্যাক্টিং অ্যাজ দ্য লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট টু দ্য কমার্শিয়াল ব্যাঙ্ক, আমরা জানি যে ব্যাঙ্ক কোথাও থেকে যখন টাকা পায় না বা কোথাও থেকে যখন তাদের ফাইন্যান্স করতে পারে না, শেষ পর্যন্ত কে রয়েছে? সেটি হচ্ছে আরবিআই। সেই জন্য আরবিআইকে আমরা বলবো লাস্ট রিসোর্ট টু কমার্শিয়াল ব্যাঙ্ক। আর কি আছে? লাস্ট যেটি রয়েছে যে টেকিং ডিসিশনস রিগার্ডিং দ্য ইউজ অফ ডেফিসিট ফাইন্যান্সিং। প্রথমেই আলোচনা করে নিয়েছি যে ডেফিসিট ফাইন্যান্সিং এর যে কাজকর্ম সেটি হচ্ছে ফিসক্যাল পলিসি, আর ফিসক্যাল পলিসি শুধুমাত্র ইউনিয়ন গভর্নমেন্টের মিনিস্টার অফ ফাইন্যান্সের কাজ, সুতরাং এখানে আরবিআই এর কোনো কাজ নেই। নেক্সট, রুপি হ্যাজ বিন ডিভ্যালুড টুয়াইস ইন। রুপি অর্থাৎ ইন্ডিয়ান যে কারেন্সি সেটি 1966 1991 দুবার ডিভ্যালুড করা হয়েছিল। ডিভ্যালুড করার কারণ হচ্ছে এক্সপোর্ট বাড়ানো, ইম্পোর্ট কমানো। এগুলো নিয়ে এই ডিভ্যালুয়েশন ডেপ্রিসিয়েশন নিয়ে অলরেডি আগে প্রত্যেকটা বছরে আমি প্রত্যেকবার আলোচনা করতাম ডিভ্যালুয়েশন কি, ডেপ্রিসিয়েশন কি, তোমরা একটু দেখে নিও। আচ্ছা, দ্য ফার্স্ট 5 year প্ল্যান ওয়াজ বেসড অন, ফার্স্ট 5 year প্ল্যান এটি কিসের উপর ডিপেন্ড করে তৈরি হয়েছিল? হ্যারড-ডোমার মডেল। হ্যারড-ডোমার মডেল, এই মডেল অনুযায়ী প্রথম 5 year প্ল্যানে এগ্রিকালচারের উপর মেনলি জোর দেওয়া হয়েছিল। প্রথম 5 year প্ল্যান অ্যাট দ্য টাইম অফ জওহরলাল নেহরু 1951 1956 এটি কাজ করে। দ্য চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট লেবার অ্যাক্ট 2016 এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে প্রোহিবিটস দ্য এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন আন্ডার 14 years, 14 বছরের নিচে যারা আছে তাদেরকে প্রোহিবিট করা হয় বিভিন্ন জায়গায় কাজ করার জন্য, একদম ঠিক। প্রোহিবিটস দ্য এমপ্লয়মেন্ট অফ দ্য অ্যাডোলেসেন্টস লেবার আন্ডার 18 years ইন অল হ্যাজার্ডাস অকুপেশন। 18 বছরের নিচে যারা রয়েছে তাদেরকে হ্যাজার্ডাস যে খুব ক্ষতিকারক যেই কাজকর্ম রয়েছে সেই কাজগুলো যাতে না করে তার জন্য প্রোহিবিট করা। আবার কি প্রোহিবিটস দ্য ইউজ অফ দ্য চাইল্ড লেবার ইন ডোমেস্টিক ওয়ার্ক। আচ্ছা, ডোমেস্টিক ওয়ার্ককে প্রোহিবিট করার জন্য এটি যদিও খুব একটা ভালো রিজন নয়, তবুও আমরা বলতে পারবো যে এটিও এই চাইল্ড আর অ্যাডোলেসেন্ট যে লেবার অ্যাক্ট 2016 তার মধ্যে পড়ে, তার মানে অল অফ দ্য অ্যাবাভ। অ্যাকচুয়ালি একটা আমরা জানি যে 14 বছরের নিচে যেই প্রোহিবিশন রয়েছে সেখানে সেটি ঠিকমতো কাজ করে না, তার কারণ হচ্ছে বিভিন্ন ধাবায় বা বিভিন্ন হোটেলে তোমরা দেখেছো যে ছোট ছোট বাচ্চা 14 বছরের নিচে তারা কাজ করে। তো সেই জন্য এই চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট লেবার অ্যাক্ট 2016 এটি পাশ করা হয়, যার মাধ্যমে অলমোস্ট সব জায়গায় 14 বছরের নিচে যারা বাচ্চা রয়েছে তারা যাতে না কাজ করে সেটি দেখার জন্য দেখা হয়। In which year did the agricultural sector register a negative rate of growth? এগ্রিকালচারাল সেক্টর 2002 থেকে 2003 পর্যন্ত নেগেটিভ 6.9% একটি নেগেটিভ গ্রোথ অর্থাৎ নিচের দিকে ডাউন ফর্ম আমরা দেখতে পাই। তার কারণ হচ্ছে 2002 এর ড্রট বা খরা ইন্ডিয়া ওয়াইড। নেক্সট আছে হুইচ অফ দ্য ফলোইং মনিটারি পলিসি অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডাজ নট এম অ্যাট। এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে কোনটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে মনিটারি পলিসি তার মধ্যে পড়ে না? মেনটেনিং স্টেবিলিটি ইন দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ফরেন এক্সচেঞ্জ মার্কেট যে মেনটেন যে স্টেবিলিটি সেটি অবশ্যই আরবিআই এর এখতিয়ারের মধ্যে পড়ে। প্রমোটিং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এটিও পড়ে আরবিআই এর কাজ। এনসিওরিং দ্য কন্ট্রোল রেট অফ ক্রেডিট এক্সপানশন মানে লোন দেওয়া বা লেন্ডিং করা, এই সমস্ত যে এক্সপানশন করা অবশ্যই আরবিআই কন্ট্রোল করে। এনসিওরিং রেভিনিউ এক্সপেন্ডিচার ব্যালেন্স ইন দ্য বাজেট অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেটে আরবিআই এর কোনো কাজ নেই, এটি পুরোপুরি ফিসক্যাল পলিসি অর্থাৎ ফাইন্যান্স মিনিস্ট্রির একটি কাজ।
হোয়াট ডাজ জিএসটি? জিএসটি মানে কি? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এগুলো নিয়ে বারবার আলোচনা হয়ে গেছে। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। নেক্সট আছে ফাইন্যান্স ফর দ্য ইন্ডিয়ান প্ল্যানস ওয়াজ অবটেইনড ফ্রম। দেখো এখানে যেটি বলা হয়েছে যে ইন্ডিয়ান প্ল্যানের জন্য যে ফাইন্যান্স বা যাকে বলে অর্থের প্রয়োজন হয় সেটি কিসের মাধ্যমে আসে? দেখো ডোমেস্টিক সেভিংস মানে হচ্ছে আমরা জানি যে ব্যাংকিং এ যে আমরা সেভিংস করি সেই সেভিংসগুলোই লেন্ডিং এর মাধ্যমে সরকার সেগুলো ধার করে, লেন্ড করে এবং সেখান থেকে এই ফাইন্যান্স যেগুলো প্ল্যান হতো অর্থাৎ 5 ইয়ার প্ল্যানস যেগুলো হতো মেইনলি বা ইন্ডিয়ান প্ল্যানস এখনো যেগুলো হয় সেগুলোতে টাকা যখন দরকার হয় তখন গভর্নমেন্ট ধার করে। তেমনি কি পাবলিক বরোয়িংস একই জিনিস। আবার কি ডেফিসিট ফাইন্যান্সিং, একটু আগে বললাম যে ডেফিসিট ফাইন্যান্সিং মানে কি খরচ বেশি হয়ে যাচ্ছে আর ইনকাম কম হয়ে যাচ্ছে। তার যে ফাইন্যান্সিং সেটা ন্যাশনাল, ইন্টারন্যাশনাল বিভিন্ন জায়গা থেকে লেন্ড করা হতে পারে অর্থাৎ ধার নেওয়া হতে পারে। অল অফ দ্য অ্যাবভ। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ডাইরেক্ট ট্যাক্স ইন ইন্ডিয়া? এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে ইনকাম ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, গিফট ট্যাক্স এগুলো সমস্ত কিছু হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। এন্টারটেনমেন্ট ট্যাক্স এগুলো ইনডাইরেক্ট ট্যাক্স। আর এখন এটি জিএসটির মধ্যে আছে, জিএসটির মধ্যে চলে এসেছে। ইনকাম ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স এটি আপাতত ওয়েলথ ট্যাক্স 2015 সালে এটি অ্যাবলিশড হয়ে গিয়েছে, আপাতত নেই। গিফট ট্যাক্স এটি অনেক আগে অ্যাবলিশড হয়ে গিয়েছিল 1998 এ, অর্থাৎ এখন নেই। ইনকাম ট্যাক্স এর মধ্যে ওয়েলথ ট্যাক্স আর গিফট ট্যাক্স চলে এসেছে। The impact of the first generation economic reforms on employment generation and poverty reduction. দেখো ফার্স্ট জেনারেশন অর্থাৎ 1990s এ যেই এলপিজি রিফর্ম এসেছিল সেটি কি স্যাটিসফ্যাক্টরি, খুব ভালো হয়েছে, না গুড, না একদম স্যাটিসফ্যাক্টরি? দেখো যদি এই এলপিজি রিফর্মকে ভালোভাবে লক্ষ্য করা যায় তবে আমরা দেখব যে এখানে বেশ কিছু আমরা যে প্রবলেম, সেই প্রবলেম যেমন দূর করেছি তেমনি জবলেস গ্রোথও দেখেছি, অর্থাৎ গ্রোথ হয়েছে কিন্তু জবলেস অর্থাৎ যে মানুষের আনএমপ্লয়মেন্ট সেটি কিন্তু বাড়তে থেকেছে। তেমনি রিজিওনাল ডিসপ্যারিটিস অর্থাৎ একটি জায়গার সঙ্গে আরেকটি জায়গার যে ডিসপ্যারিটিস, তারতম্য এটিও কিন্তু আমরা বাড়তে দেখেছি। তাই আমরা এটি বলতে পারি যে খুব একটা স্যাটিসফ্যাক্টরি মানে আমরা খুব সন্তুষ্ট হয়েছি। তাহলে নট বিং স্যাটিসফ্যাক্টরি বাট হ্যাঁ খুব ভালো কাজ হয়েছে এবং আরো ভালো হতে পারত। নেক্সট আছে ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ ন্যাশনালাইজড? আগেই বললাম যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1 জানুয়ারি 1949, 1 জানুয়ারি 1949 রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ন্যাশনালাইজড বা তার ন্যাশনালাইজেশন হয়েছিল তাহলে 1949। হুইচ ইজ নট অ্যান ইনডাইরেক্ট ট্যাক্স ইন ইন্ডিয়া? এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে কাস্টম, এক্সাইজ আর কি সেলস ট্যাক্স প্রত্যেকে ইনডাইরেক্ট ট্যাক্স। কর্পোরেট ট্যাক্স কি? কর্পোরেট ট্যাক্স হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। এখানে তাহলে ইনডাইরেক্ট, এখানে যে হুইচ ইজ নট ইনডাইরেক্ট ট্যাক্স, আচ্ছা তাহলে কাস্টম, এক্সাইজ, সেলস ট্যাক্স এগুলো ইনডাইরেক্ট ট্যাক্স, এখানে ইনডাইরেক্ট ট্যাক্স কোনটি নয়? কর্পোরেট ট্যাক্স। হুইচ অফ দ্য ফলোইং প্রোগ্রাম ইজ মেন্ট এক্সক্লুসিভলি ফর উইমেন? দেখো এক্সক্লুসিভলি ফর দ্য উইমেন মানে কি? মহিলাদের জন্য শুধুমাত্র যদি আমরা কোনো এখানে স্কিমের কথা বলি সেটি কি? সেটি হচ্ছে স্টেপ। স্টেপ কি? স্টেপ হচ্ছে সাপোর্ট টু ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট প্রোগ্রাম ফর উইমেন, অর্থাৎ মহিলাদের জন্য সাপোর্ট দেওয়া এবং তাদের এমপ্লয়মেন্টে সাহায্য করা এই সমস্ত কিছুর জন্য যেই তাদের স্কিল এনহ্যান্স করা, এই সমস্ত কিছুর জন্য একটি স্কিম সেটি পাস করা হয়েছিল কত সালে? 1986, 1987 at the time of রাজীব গান্ধী, রাজীব গান্ধী। ওকে, এটি হচ্ছে একটি শুধুমাত্র মহিলাদের জন্য একটি স্কিম। ইন্ডিয়াস পপুলেশন ইজ লার্জার দ্যান ইন্ডিয়া, এখন ওয়ার্ল্ডের সবথেকে যাকে বলে সবথেকে বেশি পপুলেশন ইন্ডিয়া রয়েছে, অ্যারাউন্ড 140 crore, 140 কোটির উপরে তার পপুলেশন। হুইচ অফ দ্য ফলোইং ইজ রেপিউটেড সফটওয়্যার কোম্পানি ইন ইন্ডিয়া? ইন্ডিয়ার যে এখানে যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে সবথেকে রেপিউটেড সফটওয়্যার কোম্পানি কি? প্রথম দিকে আছে লার্সেন অ্যান্ড টোব্রো, এটি একটা ইন্ডিয়ান কোম্পানি কিন্তু এটি একটি ইঞ্জিনিয়ারিং আর কনস্ট্রাকশনের একটি কোম্পানি। সুতরাং এটি সফটওয়্যার কোম্পানি। আর মাহিন্দ্রা গাড়ি তৈরি করে। হিন্দুস্তান ইউনিলিভার এটি নানা ধরনের প্রোডাক্ট তৈরি করে, কনজিউমার প্রোডাক্ট। এইচসিএল, এই এইচসিএল হচ্ছে একটি সফটওয়্যার কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি আর সফটওয়্যার। হু অ্যাডভোকেটেড দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম ফর ইন্ডিয়া? পঞ্চায়েতি রাজ সিস্টেম এটি প্রথম থেকে মহাত্মা গান্ধী অর্থাৎ গান্ধীজি প্রথম থেকে তিনি চেয়েছিলেন এবং তার জন্য আমরা জানি যে আর্টিকেল 40 কে যেটি ডিপিএসপির মধ্যে আছে সেটিকে বলা হয় গান্ধিয়ান প্রিন্সিপাল। ওকে, তিনি প্রথম থেকে চেয়েছিলেন যে যারা ভিলেজগুলো রয়েছে তারা নিজেদের মতো করে থাকবে এবং তারা সেখানে সেলফ সাফিসিয়েন্ট ভাবে কাজ করবে এবং বেঁচে থাকবে। দ্য মিনিমাম নিডস প্রোগ্রাম ওয়াজ ইন্ট্রোডিউস। দ্য মিনিমাম নিডস প্রোগ্রাম এটি 5th 5 ইয়ার প্ল্যানে আমরা আসতে দেখি কত সালে? 1974 থেকে 1975। 1974 থেকে 1975 অ্যাট দ্য টাইম অফ ইন্দিরা গান্ধী, যেখানে মিনিমাম নিডস অর্থাৎ মানুষের যে বেসিক যেগুলো দরকার যেমন হেলথ, এডুকেশন, খাবার, জল, হাউসিং, মাথার উপর ছাদ, রুরাল ডেভেলপমেন্ট এই সমস্ত কিছু অর্থাৎ মিনিমাম নিড, এই প্রোগ্রাম এটি তৈরি হয়, এটি আসে 5th 5 ইয়ার প্ল্যান 1974 to 1975। Which of the following fixes the repo rate and reverse repo rate? Reverse repo rate কে এগুলো
ফিক্স করে অবশ্যই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, একদম সোজা প্রশ্ন। নেক্সট, ইন্ডিয়ান গভর্নমেন্ট, আচ্ছা, ইন্ডিয়ান ইনভেস্টমেন্টস অ্যাব্রড আর মেইনলি ইন ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট, বর্তমানে যদি আমরা বলি ইনভেস্টমেন্ট ইন্ডিয়া কোথায় করছে, সেটি হচ্ছে সাউথ ইস্ট এশিয়া। সাউথ ইস্ট এশিয়ার যেমন কিছু কান্ট্রিজ রয়েছে, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই সমস্ত কান্ট্রিতে ম্যানুফ্যাকচারিং, টেকনোলজি, ন্যাচারাল রিসোর্সেস অর্থাৎ অয়েল, গ্যাস, এই সমস্ত জায়গায়। হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য বেসিক অবজেক্টিভস অফ দ্য 12th 5-year প্ল্যান? 12th 5-year প্ল্যান যেটি আগেই বললাম 2012 থেকে 2017 পর্যন্ত, 2012 থেকে 2017 পর্যন্ত হওয়ার কথা টেকনিক্যালি, সেটির যে থিম ছিল সেটি কি? সেটি হচ্ছে ফাস্টার, মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ। Which of the following was an argument in favor of the globalization in 1991? 1991 এর যে গ্লোবালাইজেশন হয়েছিল, একই প্রশ্ন, একই জিনিস। তার ফলে কি হয়েছিল? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বেড়েছিল। অর্থাৎ বিদেশ থেকে গ্লোবালাইজেশন, এই গ্লোবালাইজেশন মানেই হচ্ছে বিদেশের সাথে আমাদের আমদানি রপ্তানি বাড়বে। তার ফলে অবশ্যই প্রমোশন অফ দ্য এফডিআই, অর্থাৎ এফডিআই এর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের যে ক্ষেত্র সেটি অনেক বেড়েছিল এবং সেটি আজও আমরা দেখতে পাই সেটি অনেকটাই উন্মুক্ত। Which of the following is not shared by the central government and the state government? সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট কোনটি শেয়ার করে না? প্রপার্টি ট্যাক্স। প্রপার্টি ট্যাক্স কি? এই প্রপার্টি ট্যাক্স হচ্ছে একটি লোকাল বডিজ বা স্টেট গভর্নমেন্টের আমরা একটি ট্যাক্স বলতে পারবো, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে আমরা শেয়ার করি না। বেসিক কাস্টম ডিউটিস, এটি একটি ইউনিয়ন বা সেন্ট্রাল ট্যাক্স। ওকে, এটি স্টেট গভর্নমেন্টের সঙ্গে কোনো রকম শেয়ার করে না। কাস্টম ডিউটিস কিভাবে হয়? অন্য দেশ থেকে যখন আমাদের দেশ বা আমাদের দেশ থেকে যখন অন্য দেশে যখন আমদানি রপ্তানি হয়, সেই সময় এই কাস্টম ডিউটিস এটি লাগু করা হয়। আর স্ট্যাম্প ডিউটিস কি? এটি স্টেট গভর্নমেন্টের একটি ট্যাক্স, স্টেট গভর্নমেন্টের একটি ট্যাক্স। তাহলে আমরা কি বলবো? এখানে কোনোটি শেয়ার করা হয় না স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে। হুইচ অফ দ্য ফলোইং প্রোভাইডস মাইক্রো ক্রেডিট স্পেশালি টু উইমেন অফ ইন্ডিয়া? মাইক্রো ক্রেডিট অর্থাৎ মাইক্রো লেন্ডিং দেয় মহিলাদের জন্য, সেটি কি? সেটি হচ্ছে স্পেশালি যদি বলি সেটি কি? সেটি হচ্ছে রাষ্ট্রীয় মহিলা কোষ। এই রাষ্ট্রীয় মহিলা কোষ এটি এস্টাবলিশ হয়েছিল 1993 তে। ওকে, হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য 15th ফাইন্যান্স কমিশন? 15th ফাইন্যান্স কমিশন, তার চেয়ারম্যান কে? তিনি ছিলেন এন.কে. সিং। রোলিং প্ল্যান অনেক আগে আলোচনা করে নিয়েছি। রোলিং প্ল্যান 1978 to 1983 এট দ্য টাইম অফ মোরারজি দেশাই, যখন জনতা দল যখন কংগ্রেসকে হারিয়ে প্রথম এসেছিল। হুইচ অফ দ্য ফলোইং ইজ পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রাম? পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রামের জন্য কি আছে? মনরেগা। একই প্রশ্ন, দেখতেই পাচ্ছ বারবার একই প্রশ্ন, অর্থাৎ একটা জিনিস যদি তুমি জানো, একই জিনিস বারবার করা যাবে। হু ওয়াজ দ্য লাস্ট ডেপুটি চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন? প্ল্যানিং কমিশনের যিনি লাস্ট ডেপুটি চেয়ারম্যান ছিলেন, তিনি ছিলেন শ্রী মন্টেক সিং আলুওয়ালিয়া। দ্য ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া হ্যাজ এ গ্রেট পটেনশিয়াল। কিসের উপর গ্রেট পটেনশিয়াল রয়েছে? টু জেনারেট ফরেন এক্সচেঞ্জ আর্নিং। অবশ্যই ফরেন এক্সচেঞ্জ আর্নিং এটি জেনারেট করা যেতে পারে। ক্লিয়ার? যেটি ইনফরমেশন টেকনোলজির যে ইন্ডাস্ট্রি রয়েছে সেটি একটি বৃহৎ একটি ইন্ডাস্ট্রি ইন্ডিয়ার জন্য। ওকে, তাহলে 100টা শেষ হলো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।